সোসিওলজি যে সাবজেক্টটা ছিল ওইটা নিয়েছিল, এবং সাবজেক্টটা নিয়েছিল ইঞ্জিনিয়ারিং এথিক্স। স্যারের ক্লাস আমরা অনেক মিস করব। স্যার এখন বর্তমানে ইউনিভার্সিটি অফ টেক্সাস অ্যাট অস্টিন এখানে একজন পিএইচডি রিসার্চার হিসেবে আছেন। স্যার এখন আমাদের ইউনিভার্সিটির এজ এ লেকচারার এবং পিএইচডি রিসার্চার হিসেবে আছেন। এখন স্যার আপনাকে রিকোয়েস্ট করতেছি আপনার ইয়েটা শুরু করার জন্য। Thank you, Ahad, for a nice introduction. আমি বরাবরই আসলে স্টুডেন্টদের সাথে একটু আচ্ছা, যারা ওয়েটিং রুমে আছে আপনারা একটু, যারা কো হোস্ট আছেন তারা একটু এগুলো খেয়াল করেন যে আসলে কারা ওয়েটিং রুমে আছে। ওকে, সো আমি বরাবরই একটু স্টুডেন্টদের সাথে আসলে আহ এক ধরনের কমিউনিকেশন রাখতে পছন্দ করি। তো সেটা ফর্মাল ইনফর্মাল, অফকোর্স সেটা একাডেমিক এবং রিসার্চ রিলেটেড। তো সেই থেকে আমার মনে হয়েছে যে স্টুডেন্টদের আসলে এমন কিছু জায়গা আছে যে জায়গাগুলো নিয়ে আসলে আমরা অনেকেই কথা বলি না। যেমন হচ্ছে হায়ার স্টাডিজ হলো সেরকম একটা জায়গা যেটা নিয়ে আসলে বেশ কিছু প্রবলেম আছে, যে প্রবলেম গুলোকে আসলে আইডেন্টিফাই করে সেগুলো যদি কোনো প্রবাবল সলিউশন দেওয়া যায়, সেটা স্টুডেন্টদের ফার্দার যে ওয়ে আউটিং সেই ব্যাপারটা আসলে একটু আহ, সহায়ক হবে বলে আমি মনে করি। সেই জন্য আমার মনে হয়েছে যে না, আমি এই হায়ার স্টাডিজ এর এই পথে চলতে যেসব প্রতিবন্ধকতা, যে ধরনের প্রবলেম, এবং আমার রিয়েলাইজেশনে যেটা এসেছে আসলে এই ব্যাপারগুলো আমি আগে করলে ভালো হতো, বা আসলে টাইমিংটা কেমন হলে ভালো হয়। কখন আমার মনে হয়েছে যে না, আমি এটা কেন আগে আগে শুরু করি নাই, সো এটা লেট হয়ে গেছে। তো সেই রিয়েলাইজেশনের জায়গা থেকে আমি কিছু নোট নিয়েছি, এবং সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আশা করি এটা হেল্পফুল হবে এবং আপনাদের উপকারে আসবে। এটা খুব বেশি ফর্মাল হবে না আজকের সেশনটা, আমরা একটু ইনফর্মালি আলোচনা করব। এবং আমরা মূলত সেশনটাকে ইন্টারঅ্যাক্টিভ করতে চাই, অর্থাৎ স্টুডেন্টদের যে প্রবলেমগুলো সেগুলো নিয়ে আমরা বেশি কথা বলতে চাই। সো আমরা প্রসেসটা নিয়ে ওভারঅল কিছু কথা বলবো, দেন আমরা একটু কোশ্চেন আনসার সেশনে যাব। সেখানে আপনাদের সমস্যাগুলো নিয়ে, অনেকের ভিতরে আমাদের মিসকনসেপশন থাকে হায়ার স্টাডিজ নিয়ে যে না আসলে এটা কি, একটা ভীতি থাকে। তো সেই জায়গাগুলো আমরা একটু ক্ল্যারিফাই করার চেষ্টা করব। তো শুরুতেই আমরা একটু বলি যে আসলে কেন গ্লোবাল হায়ার স্টাডিজ, সেটা আসলে জানাটা জরুরি। কারণ যে সায়েন্স এসেছে এই কেনর হাত ধরে, যে হোয়াই, এই প্রশ্নটার মাধ্যমে আসলে সায়েন্স এসেছে, তাই না? নিউটন যখন দেখলো যে আপেলটা পড়ে গেল মাটিতে, তখন প্রশ্নটা ছিল আসলে হোয়াই, কেন পড়লো। সো এভাবে আমরা দেখি, বা যদি আমরা ফিলসফিক্যাল আন্ডারপিনিংস গুলো দেখি, তো আসলে হোয়াইটা খুবই জরুরি। যে আপনি হায়ার স্টাডিজে যাচ্ছেন, কেন যাবেন, এটা কিন্তু একটা মোটিভেশন হিসেবে কাজ করে। আপনি যদি না জানেন যে কোনো কাজ আপনি কেন করবেন, তাহলে সেইটার প্রতি আপনার মোটিভেশন বলেন, সেই কাজটার মিনিং বলেন, সেগুলো আসলে ফুলফিলড হয় না আর কি। তো ঠিক আছে, প্রথম যে কারণটা আমরা বলছি, আমরা সেটাকে অপরচুনিটি বলবো অবশ্যই। সেটা হলো ওয়ার্ল্ড ক্লাস এডুকেশন। যে আপনার হায়ার স্টাডিজে আসলে ওয়ার্ল্ড ক্লাস একটা এডুকেশন পাবেন, সেটা একটা বিরাট লক্ষ্যের জায়গা থাকে, যে জন্য আমরা আসলে মূলত গ্লোবাল হায়ার স্টাডিজ কে টার্গেট করি। বাংলাদেশে এখন আপনারা যেটা পাচ্ছেন সেটা অবশ্যই কোয়ালিটি এডুকেশন আমি বলবো। এবং ইনশাল্লাহ এটা এটা আরো বাড়বে। তো যদি ওয়ার্ল্ড ক্লাস এডুকেশনের কথা বলেন, তাহলে আসলে হায়ার স্টাডিজ অ্যাব্রড, সেটা আমাদের একটু পার্সিউ করাটা জরুরি হয়ে পড়ে। এরপরে আরেকটা অপরচুনিটি আমাদের চলে আসে, যে আমরা জব মার্কেটে আমাদের একটা অ্যাক্সেস, একটা বেটার অ্যাক্সেস চলে আসে, এবং প্রফেশনাল নেটওয়ার্ক কিন্তু তৈরি হয়। সেটা কিন্তু হায়ার স্টাডিজ যে অ্যাব্রড, সেটার একটা বিরাট আসলে অফারিংস এর একটা জায়গা। অফকোর্স যে ল্যাবরেটরি এবং রিসার্চ অপরচুনিটি আপনারা পাবেন হায়ার স্টাডিজে, সেটা আসলে লোয়ার মিডল ক্লাস ইনকাম কান্ট্রি যেগুলো লাইক বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল, এবং আমাদের এশিয়ান, সাউথ এশিয়ান যে কান্ট্রিগুলো, সেগুলোতে আসলে এই ব্যাপারগুলো খুবই অপ্রতুল। তো আপনি হায়ার স্টাডিজে আসলে আসলে এই সুযোগ সুবিধাটা পাবেন, যেটা আপনার রিসার্চ, আপনার যে ফিউচার ভিশন, সেটাকে আসলে সার্ভ করবে।
এবং একটা বড় আরেকটা অপরচুনিটির জায়গা হলো কোলাবোরেশন এন্ড ইনোভেশন, যে আপনি হায়ার স্টাডিজে আপনি অনেক ভালো ভালো কোলাবোরেটর পাবেন এবং সেখান থেকে অনেক কিছু ইনোভেশন হবে এবং অনেক কিছু শিখবেন। ইভেন আমি যদি আমার পার্সোনাল এক্সপেরিয়েন্সের কথাই বলি, রিসার্চের, তো আমি রিসার্চটা শিখেছি আসলে মূলত কোলাবোরেশনে। আমার মোস্ট অফ দ্য পাবলিকেশনস হচ্ছে কোলাবোরেটিভ, সেখানে মোর দ্যান ওয়ান রাইটার্স আছে। তো এর মানে এই নয় যে একটা লেখাতে একাধিক রাইটার থাকা মানে আসলে সেটা লেখাটার মান কমে যাবে, ব্যাপারটা কিন্তু এরকম নয়। রাদার এই ডেভেলপড কান্ট্রিগুলোতে এইগুলোকে কিন্তু প্রমোট করা হয়, কারণ কোলাবোরেটিভ ওয়ার্কে লিমিটেশন কম থাকে। ধরেন আমাদের টিমে একজন স্ট্যাটিস্টিশিয়ান থাকে, একজন সোশ্যাল সোশ্যালজিস্ট থাকে, কখনো কখনো আমরা একজন ইকোনমিস্ট রাখি, এবং ফিলসফি ব্যাকগ্রাউন্ড, সাইকোলজি, এগুলো আমাদের টিমে থাকে, এপিডেমিওলজির লোকজন থাকে। তো তাহলে যেটা হয়, প্রতিটা ডিসিপ্লিন থেকে বিভিন্ন ইনপুট নিয়ে আমরা একটা কমপ্লিট প্যাকেজ অফ রিসার্চ বা নলেজ, সেটা কিন্তু আমরা আসলে রিডারকে অফার করতে পারি। তো হায়ার স্টাডিজে কিন্তু আসলে সেই কোলাবোরেশনের সুযোগটা আপনি পাবেন। দেন গ্লোবাল পার্সপেক্টিভ যুক্ত হবে আপনার ফিল্ড অফ স্টাডিতে, এটা ভেরি অবভিয়াস। এবং আমি দেখেছি আমার প্রিভিয়াস এক্সপেরিয়েন্স থেকে যে আমি যখন বাংলাদেশে একটা পাবলিক ইউনিভার্সিটি পড়েছি, তখন দেখেছি যে আমাদের টিচার বা আসলে অন্যান্য যারা যে গবেষণাগুলো করেন, সেই গবেষণাগুলো আসলে ইন্ডিয়ার যে ডিভিশনটা হলো 1947, তার আগে আসলে সেই গবেষণাগুলো প্রচুর হয়েছে। সো প্রচুর হয়েছে বলতে গেলে ওই সেম রিসার্চ না, সেম মেথড, সেম প্রসেস, ওই রিলেটেড কিছু গবেষণা বা এই ধরনের কাজগুলো হয়েছে। বাট যখন আমি হায়ার স্টাডিজে আসলাম, তখন দেখলাম যে এরা আসলে অনেক অ্যাডভান্সড, এদের রিসার্চ এরিয়াগুলো আসলে অনেক অ্যাডভান্সড, এবং এরা ডিফারেন্ট এরিয়াতে কাজ করে। এবং সেই জায়গাগুলো আমার দেখে মনে হয়েছে অনেক অনেক আসলে এনরেস্ট। সো আপনি হায়ার স্টাডিজে আসলে দেখবেন যে আপনার ফিল্ড অফ স্টাডিতে আসলে এই গ্লোবাল পার্সপেক্টিভটা অ্যাড হবে, যেটা একটা বিরাট অপরচুনিটির জায়গা আমি মনে করি। আর অফকোর্স পার্সোনাল গ্রোথ অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স, এটা তো আছেই যে বাহিরের ইউনিভার্সিটি গুলো যেটা করে, বিশেষ করে আমি আজকে এমফাসাইজ করব যে নর্থ আমেরিকান ইউনিভার্সিটি গুলো, দ্যাট মিনস আইদার কানাডা আর ইউএসএ, এগুলোর কথা আমি বলবো। সো এখানে কিন্তু আপনার পার্সোনাল গ্রোথ এবং এক ধরনের ইন্ডিপেন্ডেন্স তৈরি হবে, আপনাকে একজন ইন্ডিপেন্ডেন্ট রিসার্চার হিসেবে আসলে তারা তৈরি করবে। এবং সেটারই আহ, একটা বিগিনিং লেভেল হলো যে কোর্স ওয়ার্ক দিয়ে শুরু করা। আমেরিকান ইউনিভার্সিটি গুলোতে আসলে আপনাকে 2 বছরে কোর্স ওয়ার্ক করতে হবে। তার মানে প্রথমে তারা আপনাকে পড়িয়ে একজন রিসার্চার হিসেবে আপনার যে ইন্ডিপেন্ডেন্স, সেইটাকে আসলে তারা, সেই বেসটাকে তারা নির্ধারণ করে দিবে। এইটা পার্সোনাল গ্রোথের জন্য এবং ইন্ডিপেন্ডেন্ট রিসার্চার হিসেবে গ্রো আপ করার জন্য আসলে খুবই জরুরি, যেটা আপনি আসলে এখানে পেয়ে থাকবেন। এবং আরেকটা বিষয় হলো কালচারাল এক্সপোজার এন্ড গ্লোবাল মাইন্ডসেট। এটা আসলে এই ব্যাপারটা আমার মনে হয় ন্যাচারাল সায়েন্সের স্টুডেন্টদের জন্য আহ, বাংলাদেশে বা নিজের দেশে ফিল করাটা আসলে তেমন একটা সুযোগ থাকে না। তবে যখন তারা বাইরে আসেন, তখন কিন্তু কালচারাল এক্সপোজারটা যখন হয়, ডিফারেন্ট টাইপ অফ কালচারে আসে, কালচারাল শক, সেগুলো তারা ফেস করে। এবং এক পর্যায়ে তাদের ভিতরে একটা গ্লোবাল মাইন্ডসেট তৈরি হয়, যে ডিফারেন্সকে আসলে ডিফারেন্ট চোখে না দেখা, ঠিক আছে। সো সেই ধরনের কিন্তু একটা মাইন্ডসেট তৈরি হয়। এবং আহ, আপনার প্লুরালিস্টিক ভিউটা আসলে নিজের ভিতরে গ্রো করে। এবং অ্যাডাপ্টেবিলিটি এন্ড রেজিলিয়েন্স, আপনি যখন বাইরে পড়তে আসবেন তখন আসলে অনেক কিছুই ফেস করবেন যেটা আপনি আসলে হোম কান্ট্রিতে ফেস করেন নাই। সো আপনার সে অ্যাডাপটিভ নেচারটা তৈরি হবে, নিজের ভিতরে রেজিলিয়েন্স তৈরি হবে, যেগুলো একটা বিরাট অপরচুনিটির জায়গা বলে আমি মনে করি। আরেকটা বিষয় হলো কন্ট্রিবিউশন টু হোম কান্ট্রি। অনেকের ভিতরে ফলস আইডিয়া বা মিসকনসেপশন একটা আছে, সেটা হলো অনেকেই মনে করেন যে আমি দেশের জন্য কন্ট্রিবিউট করতে চাই, সো দেশে থাকতে চাই। বাট আমি একটু ডিফারেন্ট ওয়েতে এটা চিন্তা করি যে আপনি যদি দেশের বাইরে থাকেন, তাহলে আপনি দেশের জন্য খুব বেশি কন্ট্রিবিউট করতে পারবেন। সেটা বিভিন্ন ভাবে, সেটা রেমিটেন্স পাঠিয়ে হোক, সেটা আপনি কোনো রিসার্চের মাধ্যমে হোক, দেশে কোনো কিছু এস্টাবলিশ করে হোক, দেশের মানুষের জন্য কোনো জব সেক্টর তৈরি করে হোক, নানান ওয়ে আছে, নানান অপরচুনিটি আছে, যেটা আপনি আসলে অ্যাব্রোড থেকে করতে পারবেন।
অনেকাংশেই এগুলো আসলে দেশে থেকে সম্ভব হয় না। ওকে, সো অপরচুনিটি গুলো আমরা একটু জানলাম। এখন আমাদের জানার বিষয় হলো, বা যেটা জানাটা জরুরি, সেটা হলো আসলে প্ল্যানটা কখন করাটা জরুরি। আমি কখন বুঝবো আমাকে আসলে কখন কোন কাজ করতে হবে, কোন সময়ে আসলে শুরু করাটা জরুরি, সেইটা কিন্তু আসলে আমাদের একটু মাথায় রাখা উচিত। অধিকাংশ স্টুডেন্টই যে ব্যাপারটা ফেস করে, যে প্রবলেমটা আসলে তারা ফেস করে, সেটা হলো যে তারা জানে না যে কখন আসলে কোন কাজটা করতে হবে। তো সেই জায়গা থেকেই আমি একটা এখানে আউটলাইন করেছি, আপনারা দেখতে পাচ্ছেন। যে প্রথমে আমি রিকোয়ারমেন্ট গুলো বলেছি, যে কি কি রিকোয়ারমেন্ট, দেন আমি বলেছি যে, স্যার, জি, সরি স্যার ইন্টারাপ্ট করার জন্য। স্যার, আপনার হুম, স্লাইডটা আমরা দেখতে পাচ্ছেন না, এটা আরেকবার শেয়ার দিতে হবে। এতক্ষণ পরে, আহ আমি এক্সট্রিমলি সরি, আমি তো শুরু করেছিলাম, এরপরে সম্ভবত ও এরপরে সম্ভবত একটা শেয়ার হয়েছিল অন্য একজন জি স্যার। অ্যাকাউন্ট থেকে, দেন এটা সম্ভবত ই হয়ে গেছে। এক্সট্রিমলি সরি। তাহলে তো আপনারা অনেক কিছু মিস করলেন। আচ্ছা, আমি আরেকটু ব্যাকে যেয়ে আপনাদের এটা কভার করে দিচ্ছি। স্লাইডটা আসলে এরকম ছিল। হোয়াই গ্লোবাল হায়ার স্টাডিজ, আমরা ওয়ার্ল্ড ক্লাস এডুকেশনের কথা বলেছি, ব্রডার জব মার্কেট অ্যান্ড প্রফেশনাল নেটওয়ার্কের কথা বলেছি, আপনার ল্যাবরেটরি অ্যান্ড রিসার্চ অপরচুনিটি, কোলাবোরেশন এন্ড ইনোভেশন, এবং আপনার ফিল্ড অফ স্টাডিতে কিভাবে গ্লোবাল পার্সপেক্টিভটা যুক্ত হবে সেটা বলেছি। অফকোর্স পার্সোনাল গ্রোথ অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স, সেগুলো তো আছেই। কালচারাল এক্সপোজার অ্যান্ড গ্লোবাল মাইন্ডসেট, অ্যাডাপ্টেবিলিটি, রেজিলিয়েন্স, অ্যান্ড ফাইনালি কন্ট্রিবিউশন টু দ্য হোম কান্ট্রি, যেটা আমাদের একটা বড় টার্গেট থাকে যে না, আমি আমার দেশের জন্য কিছু করতে করতে চাই, দেশের মানুষের জন্য কিছু করতে চাই। সো সেই সেই অপরচুনিটি গুলো তো আসলে আছেই। সো এইগুলো আসলে যে আমরা কেন গ্লোবাল হায়ার স্টাডিজ পার্সিউ করতে চাই, বা আমাদের কি ধরনের গোল থাকা উচিত এটার পিছনে, সেটার একটা শর্ট ডেসক্রিপশন এখানে আমি দিয়েছি। দেন আমি যেটা বলছিলাম আপনাদেরকে, যে when to plan for higher studies and when to start for it, সেটা কিন্তু একটা গুরুত্বের জায়গা, গুরুত্বপূর্ণ জায়গা। কেননা আমি আমি যেটা ফিল করেছি যে অধিকাংশ স্টুডেন্টই যেটা ফেস করে, যে তারা জানে না যে কখন তারা আসলে কোনটা শুরু করবে, কখন কোনটা আসলে ইয়ে করা উচিত, বিগিন করা উচিত, কোনটা এন্ড করা উচিত। সেই জায়গাটায় আমাদের আসলে কোনো ক্লিয়ার আইডিয়া নাই। সো এই জন্য আমি একটা টাইম আউট করেছি, একটা এক ধরনের টাইম লাইন আমি সেট করেছি, যেখানে আপনি দেখতে পাবেন যে আসলে কিভাবে আসলে সেমিনার কথা কোন সেমিনার সময়ে কোনটা আপনি শুরু করতে পারবেন, কোন সময়ে কোনটা শুরু করা উচিত। তো শুরুতেই আমি বলেছি যে প্রথমে রিকোয়ারমেন্ট গুলো কি, কারণ আপনি কোনটা কখন শুরু করবেন, সেটা সেই টার্গেটের জন্য আপনার রিকোয়ারমেন্ট গুলো কি, সেটা আসলে জানাটা জরুরি। দেন আমি লাস্ট কলামে কিন্তু টাইম লাইন ফর প্রিপারেশন, সেটা আমি বলেছি যে আচ্ছা, তো আমার এই ডকুমেন্ট যদি এই সময় রেকর্ড হয়, তাহলে আমার প্রিপারেশন কোন সময় থেকে শুরু করা উচিত, সেটা জানাটা জরুরি। এটা আমার মনে হয় মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়। এইটা আপনাদের একটু এই জায়গাটা একটু মনোযোগ দেওয়া উচিত। প্রথমে অবশ্যই আপনি নিশ্চয়ই মাস্টার্স বা পিএইচডি করতে আসবেন। সেটা সেটাকে আমি টার্গেট করে আমার প্ল্যানটাকে সাজিয়েছি, স্পেশালি মাস্টার্স পিএইচডি প্রোগ্রাম। সেটার জন্য ব্যাচেলার্স ডিগ্রিটা রিকোয়ার্ড, তবে আপনি চাইলে 7 সেমিস্টারেও অ্যাপ্লাই করতে পারেন। আপনি সেটার জন্য যেটা করবেন, যে যে প্রোগ্রামকে আপনি টার্গেট করছেন সেই প্রোগ্রামের প্রোগ্রাম কোঅর্ডিনেটরকে আপনি মেইল করবেন। মেইল করে বলবেন যে দেখো, আমার তো 7 সেমিস্টার পর্যন্ত রেজাল্ট হয়েছে, আমার 7 সেমিস্টার পর্যন্ত রেজাল্ট হলো এই এই সিজিপিএ আমার আছে। সো আমি আশা করি আমার আগামী ডিসেম্বর বা জানুয়ারির ভিতরে আমার 8 সেমিস্টারের রেজাল্ট হয়ে যাবে। আমি এটা দিয়ে অ্যাপ্লাই করতে চাই। এটা অনেক ডিপার্টমেন্টে কিন্তু এটাকে অ্যালাউ করে। তো আমরা অনেকে মনে করি যে না, আমার অনার্সের রেজাল্ট হাতে থাকতে হবে, সেই রেজাল্টটা হাতে নিয়ে আমাকে দেন অ্যাপ্লাই করতে হবে। আমি রেজাল্ট হাতে আছে, দেন আমি জিআরই প্রিপারেশন শুরু করি, আজ শুরু করি, টফেল শুরু করি। তখন প্রবলেম হয়ে যায় কি, যে এত বিষয় একসাথে, যে কোনোটাতে আপনি আসলে পর্যাপ্ত মনোযোগ দিতে পারেন না, সেটা কিন্তু একটা বড় বাধা হয়ে ওঠে। এই জন্য সবচেয়ে বেস্ট ওয়ে হলো যে প্রতিটা বিষয়কে ডিফারেন্ট টাইম ডাইমেনশনে স্প্লিট করে দেওয়া, ডিভাইড করে দেওয়া, তাহলে হচ্ছে যে আপনার প্রিপারেশনে কোনো ধরনের ইম্প্যাক্ট পড়বে না। তো
সরি, ব্যাচেলার্স ডিগ্রির কথা বলছিলাম, সেটা রিকোয়ার্ড। ব্যাচেলার্স ডিগ্রিটা লাগবে। আপনি 7 সেমিস্টার অ্যাপ্লিকেশন করবেন, এবং এটা সবার জন্য না। সবার জন্য না, এটা ফর আর্লি বার্ডস আমি বলতেছি, যারা একটু অ্যাডভান্স। অ্যাডভান্স, অন্যরা অ্যাডভান্স সেটা আমি বলছি না। মানে যারা একটু আর্লি চিন্তা করবেন যে আমি আসলে অনার্স শেষ করে দেন রেজাল্টটা হাতে পেয়েই আমি যেন আসলে হায়ার স্টাডিজের জন্য চলে যেতে পারি, সেরকম প্ল্যান যারা করছেন। এটা প্ল্যানের উপর ডিপেন্ড করবে, অনেকের প্ল্যান ডিফারেন্ট থাকতে পারে, অন্যরকম চিন্তা কেউ করতে পারেন। তো আমি প্ল্যানটা মূলত সাজিয়েছি যারা কোনো রকম সময়ের আসলে অপচয় না করেই হায়ার স্টাডিজে চলে আসতে চান, তাদেরকে মূলত টার্গেট করি। সো 7 সেমিস্টারকে আমরা মূলত টার্গেট করতেছি। কারণ আপনি দেখেন যে বাংলাদেশে মূলত সেমিস্টার শুরু হয়, যদি ফার্স্ট সেমিস্টার বলি আমরা, সেটা জানুয়ারিতে শুরু হয়ে মে জুন পর্যন্ত। দেন সেকেন্ড সেমিস্টার কিন্তু জুলাই থেকে শুরু হয়ে নভেম্বর ডিসেম্বর পর্যন্ত। আমাদের ইউনিভার্সিটিতে এটা নভেম্বরের ভিতরেই শেষ হয়ে যায়, এবং ডিসেম্বরের ভিতরে আপনারা রেজাল্টও পেয়ে যান। তো আপনি যদি 7 সেমিস্টার, তার মানে আপনার মে মাসের ভিতরে কমপ্লিট হয়ে যাচ্ছে, আপনি হয়তো জুন বা জুলাইয়ের ভিতরে রেজাল্ট পেয়ে যাবেন। দেন আপনি অ্যাপ্লাই করছেন যে আপনার যে সেপ্টেম্বর বা অক্টোবর ইনটেক যেটা, ফল ইনটেক যেটা, সেই সময় আপনি অ্যাপ্লাই করবেন। তো জুলাই যখন আপনার হাতে রেজাল্ট আছে, সো বা এটা আমরা অনেকাংশে অনেক সময় জুন মাসেই রেজাল্টটা পেয়ে যাই। তো সেই রেজাল্টটা দিয়েই কিন্তু আপনি বিভিন্ন প্রোগ্রাম কোঅর্ডিনেটরের সাথে কমিউনিকেট করতে পারবেন যে আমার এই রেজাল্ট, আমি এবার অ্যাপ্লাই করতে চাই। সো যখনই আপনি সেপ্টেম্বর অক্টোবরের সময়টাতে অ্যাপ্লিকেশন শুরু করছেন, ইন দ্য মিন টাইম কিন্তু আপনার 8 সেমিস্টার চলতেছে। 8 সেমিস্টার আপনার নভেম্বর ডিসেম্বরে শেষ হয়ে গেল, বা ডিসেম্বরে আপনি রেজাল্ট পেয়ে গেলেন। সো এর ভিতরে আপনি অ্যাপ্লিকেশন গুলো করে ফেলেছেন। তখন আপনি প্রোগ্রাম কোঅর্ডিনেটরকে জানাতে পারবেন যে এই যে দেখো আমার 8 সেমিস্টার রেজাল্ট হয়ে গেছে, সো আমার অনার্সের টোটাল রেজাল্ট, ব্যাচেলরের টোটাল রেজাল্ট হলো এটা। সো এটা কিন্তু অ্যাকসেপ্টেবল, এটা হয়। সো এতে যেটা হবে যে আপনি, আপনার অনার্স শেষ হয়ে গেল, ব্যাচেলর প্রোগ্রাম শেষ হয়ে গেল। দেন আপনি, আপনার কোনো সময়ের অপচয়টা আসলে হবে না, যে আপনার এদিকে অনার্স চলমান, ওদিকে অ্যাপ্লিকেশন চলমান। দেন আপনি হচ্ছে যে রেজাল্ট পেয়ে যাবেন আশা করি ফেব্রুয়ারি মার্চ, কোনো কোনো ইউনিভার্সিটি জানুয়ারি শেষে রেজাল্ট দিয়ে দেয়। তো এরপরে কিছু কিছু ভিসা ভিসা প্রসেসিং আছে, সেগুলোর জন্য আপনার 3-4 মাস সময় চলে যাবে। তো সেটা আসলে কোনো সময়ের অপচয় নয়, সেটা আসলে লাগবেই। তো আমি এই জন্য এমন ভাবে ব্যাপারটাকে সাজিয়েছি, টাইম লাইনটা সেট করেছি যেন আপনার আসলে আননেসেসারি কোনো সময়ের অপচয় না হয়। সো ব্যাচেলর প্রোগ্রামের ব্যাপারটা আমরা বললাম। দেন আমরা বলে থাকি যে এর পরের রিকোয়ার্ড ডকুমেন্ট যেটা, সেটা হলো পাসপোর্ট লাগবে। অনেকেই আপনাদেরকে বলে যে জিআরই করে ফেলেন, টোফেল করে ফেলেন, বা আইএলটিএস করে ফেলেন, এই পরীক্ষাগুলো দিয়ে ফেলেন, স্কোরটা হাতে থাকা লাগবে। ফাইন, এই এই সিদ্ধান্তগুলো ভালো, পরামর্শগুলো ভালো, কিন্তু বিষয় হলো আপনাকে টোফেলে বসার জন্য, আইএলটিএস এক্সামে বসার জন্য আপনার পাসপোর্ট লাগবে। জিআরইর জন্য আসলে পাসপোর্ট লাগবে, যেটা আপনার প্রাইমারি আইডেন্টিফিকেশন কার্ড হিসেবে কাজ করবে। অনেকে এনআইডি কার্ড দিয়ে, মানে ন্যাশনাল আইডেন্টিটি কার্ড দিয়ে অ্যাপ্লিকেশন করে থাকেন, বাট আমি সেটা প্রেফার করি না। কারণ আমি চাই যে আপনার পাসপোর্টটাই কিন্তু আপনার ইন্টারন্যাশনাল ডকুমেন্ট। বাংলাদেশের এনআইডি কার্ড বা কোনো দেশের এনআইডি কার্ড আমার মনে হয় না আসলে বিদেশে ওইভাবে আসলে অ্যাকসেপ্ট করে। সো আপনার, আপনার কিন্তু আইডেন্টিফিকেশন কার্ড হিসেবে পাসপোর্টের নাম্বারটা কিন্তু আপনার আইএলটিএস এর যে যে স্কোর রেজাল্ট আপনি পাবেন, সার্টিফিকেট পাবেন, সেখানে কিন্তু আপনার সেটা মেনশন থাকবে। তো এই জন্য পাসপোর্টটা আসলে হাতে থাকাটা জরুরি। এবং সেটা আমরা বলেছি সেটা আপনার কখন দরকার, বিফোর জিআরই, আইএলটিএস, টোফেল এক্সাম, এসব এক্সাম যখন আপনি টার্গেট করবেন, সেটার আগেই যেন আসলে পাসপোর্টটা আপনার হাতে থাকে। সেটার জন্য আপনি কখন প্রিপারেশন শুরু করবেন? আমি মনে করি সেটা এই এক্সাম গুলোর 3 থেকে 6 মাস পূর্বে। 3 থেকে 6 মাস কেন? কারণ অনেকেরই অনেক ধরনের জটিলতা থাকতে পারে, প্রসেসিং এ অনেক প্রবলেম হতে পারে, এই জন্য আমি সময়টাকে একটু আগিয়ে দিয়েছি। এবং আরেকটা জিনিস যেটা আপনি করবেন সেটা হলো, অফকোর্স, যেন যে আপনি পাসপোর্টটা করছেন সেটার যেন মেয়াদ 10 বছরের যে মেয়াদটা আছে, সেই পাসপোর্টটাই আপনি করেন। সেটাই আমি আসলে রিকমেন্ড করব। অনেকে যেটা করে 5 বছরের পাসপোর্ট করে, যে ভুলটা আমি করেছি। এবং দেন যেটা হয়, 1 বছর 2 বছর যদি আপনার অ্যাডমিশন না হয়, তাহলে পরবর্তীতে আপনি সেটা নিয়ে আপনার ভিসা পেতে প্রবলেম হবে না, বাট যখন আপনার পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যাবে, নতুন পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করবেন, তখন আপনার ভিসাটা দেখবেন নতুন পাসপোর্টে নাই, ওল্ড পাসপোর্টে আপনার ভিসা। সো
ওই পুরনো নতুন পাসপোর্ট সব জায়গায় আপনাকে ক্যারি করতে হবে। তো আমি বলবো 10 বছরের যে পাসপোর্টের মেয়াদটা দেয় সেটাই আপনি অ্যাপ্লাই করবেন, এবং সেটা যেন অবশ্যই এই জিআরএ, আইএলটিএস এন্ড টোফেল এক্সামের 3 থেকে 6 মাস পূর্বেই আপনার হাতে থাকে, সেটি প্রেফারেবল। হ্যাঁ, দেন যখন আপনার পাসপোর্টটা হাতে আছে, আপনি আইএলটিএস, টোফেল এই এক্সাম গুলোর ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট বলে যে এক্সাম গুলো আছে, সেগুলোর জন্য আপনি রেজিস্ট্রেশন করবেন। আহ, এবং আমরা যে টাইমটা বলেছি সেটা 7 সেমিস্টারের ভিতরেই যেন আসলে স্কোরটা আপনার হাতে থাকে, কেননা আমরা আর্লি বার্ডস যারা তাদের জন্য 7 সেমিস্টারকে টার্গেট করছি। তো সেটার জন্য আপনি প্রিপারেশনটা কখন শুরু করবেন? এটা আমি মনে করি যে অ্যাট লিস্ট 1 ইয়ার বিফোর দ্য এক্সাম। আপনি যখন এক্সামটা দিবেন, আইএলটিএস বা টোফেল বা জিআরইর কথা আমরা পরবর্তী লাইনে বলেছি, তো এই সবগুলোর ক্ষেত্রেই লিস্ট আপনি এক্সামে যখন বসতে চান তার 1 বছর আগে প্রিপারেশনটা শুরু করেন, সেটাই প্রেফারেবল। কারণ এটা অবশ্যই ডিপেন্ড করবে যে পার্সনের উপরে আসলে কার কোয়ালিটি কেমন, কার আসলে বেস কেমন, সেটার উপর নির্ভর। কারো 3 মাসে হয়ে যেতে পারে, 6 মাসে হয়ে যেতে পারে, কিন্তু 1 বছর এই জন্যই বলছি যে এটা ইটস বেস্ট লাইন ফর অল, যাতে কারো কোনো প্রবলেম না হয় সেটা। আর আপনার যদি স্কোরটা একটু আগেই আসলে নিজের হাতে থাকে, তাহলে সেটা আমি বলবো যে আপনি একটা সিকিউর জোনে থাকলেন, সেটা প্রবলেম কোনো কিছু না। বাট যদি না থাকে, সেটা কিন্তু প্রবলেম। সো বেটার হলো যে একটু আর্লি এই ব্যাপারগুলোকে টার্গেট করা, সেজন্য 1 বছর আগে। এটা কিন্তু যখন আপনি অ্যাপ্লাই করবেন তার 1 বছর আগে নয়। অবশ্য ব্যাপারটা তাই দাঁড়াচ্ছে যে 7 সেমিস্টার যদি অ্যাপ্লাই করেন তার 1 বছর আগে, মানে যখন অ্যাপ্লিকেশন করবেন ঠিক তারই। তবে আমি বলবো যে আপনি 7 সেমিস্টারকে যদি টার্গেট করেন, তাহলে সেখান থেকে শুরু করে তার আগের 1 বছরকে আপনি আপনার প্রিপারেটরি স্টেজ হিসেবে দেখেন। তো সেটা আপনার একটা কিন্তু টাইম লাইন ফর প্রিপারেশন সেটা হতে পারে। সো এইগুলো গেল। আর জিআরই স্কোরটার ব্যাপারে আমি যতদূর জানি যে বিশেষ করে কোভিড-19 আসার পরে অনেকগুলো ইউনিভার্সিটি জিআরই রিকোয়ারমেন্টকে ওয়েভ করে দিয়েছে। তবে কারেন্টলি আসলে সেটা কি চলছে আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট। আপনাদের যেটা করতে হবে, ইউ জাস্ট গো টু দ্য স্পেসিফিক ওয়েবসাইট, check their requirements, and if the information is not mentioned there, don't forget to knock the program coordinator. Just send the email, hi, I need this information, is GRE waived or not, is it required? Sometimes আপনি যেটা দেখবেন যে কোনো কোনো জায়গায় GRE is not required but recommended, সেগুলো খেয়াল করবেন। তার মানে সেটার জন্য, অ্যাপ্লিকেশনের জন্য আপনার জিআরই লাগবে না, সেটা বাধ্যতামূলক নয়, বাট প্রেফার্ড এরকম কিন্তু থাকে। প্রেফার্ড মানে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, বাট অ্যাডমিশনের জন্য আপনার একটা রিস্ক থেকে যায় যদি আসলে আপনার জিআরই স্কোরটা হাতে না থাকে। So don't forget to check the websites, a specific website of that university where we were going to apply for your program, and check the required requirements for the admission and application procedure. So সেটা আপনাকে অবশ্যই করতে হবে, বিশেষ করে জিআরইটার জন্য সেগুলো অবশ্যই চেক করে নেবেন। আরেকটা হলো দেন হোয়াট ইজ রিকোয়ার্ড ইজ দ্য রাইটিং স্যাম্পল, সেটা আপনার কিন্তু লাগবে, যে একটা অবশ্যই রাইটিং স্যাম্পল থাকতে হবে। অ্যান্ড আই প্রিফার দ্যাট ইট মাস্ট বি পাবলিশড, এবং সেটাই কিন্তু প্রেফারেবল। কারণ আপনি চাইলে আনপাবলিশড কোনো রাইটিং স্যাম্পল সাবমিট করতে পারেন, বাট ইট ডাজন্ট অ্যাড এনি স্পেসিফিক ভ্যালু টু ইউর অ্যাডমিশন প্রসিজার। দ্যাটস দ্য প্রবলেম। ভ্যালু একদম অ্যাড করবে না সেটা নয়, বাট যদি পাবলিশড হয় তাহলে কিন্তু আসলে সেটা আপনার অ্যাডমিশনের চান্সকে অনেকাংশে বাড়িয়ে দেয়। এখন প্রশ্ন হতে পারে যে কি ধরনের পাবলিকেশন আসলে হওয়াটা জরুরি। অনেকে ইউনিভার্সিটির ম্যাগাজিন গুলোতে পাবলিশ করেন, অনেকেই হচ্ছে যে আহ, হয়তো আহ, এই যে জুলাই মুভমেন্টের ভিতরে ফেসবুকে লিখেছেন, সেগুলো তো এক ধরনের রাইটিং রাইটিং স্যাম্পল। যাক, এই ধরনের কিন্তু ইনফর্মাল রাইট আপ গুলো, এগুলো আপনারা জানেন যে সেগুলো কিন্তু ইভেন যে ম্যাগাজিন গুলোতে লেখেন, সেগুলো কিন্তু আসলে প্রেফারেবল না। আপনাকে যেটা টার্গেট করতে হবে সেটা হলো যে বিফোর অ্যাপ্লিকেশন ইউ মাস্ট হ্যাভ অ্যাট লিস্ট ওয়ান জার্নাল আর্টিকেলস। দ্যাট মিনস জার্নাল আর্টিকেল ইজ রিকোয়ার্ড, বিকজ আপনি যাবেন একজন পিএইচডি রিসার্চার হিসেবে। সো তারা দেখবে আপনার যে সায়েন্টিফিক রিসার্চ আছে কিনা, সেটা বলতে আমরা আসলে বর্তমানে কিন্তু জার্নাল আর্টিকেলকেই আসলে মিন করে থাকি। সো রাইটিং স্যাম্পলের ব্যাপারটা আমি বললাম, এবং এটার জন্য প্রসেসিংটা অবশ্যই ইউ শুড স্টার্ট at least 1 or 2 years before the application procedure, because যে
অনেক ক্ষেত্রে যেটা হয় পাবলিকেশনে কিন্তু বেশ সময় লেগে যায়। সেটা হলো যে ধরেন অনেক সময় আমরা সাবমিট করি, সাবমিট করার পরে পিয়ার রিভিউ প্রসেস থাকে, এডিটরস ডিসিশন থাকে। সেই প্রসেসে কিন্তু প্রায় বছর খানিক লেগে যায় একটা পাবলিকেশন হাতে আসতে। তো এই জন্য আমি বলেছি যে এটা আপনি 2 বছর আগে শুরু করেন, এক থেকে অ্যাটলিস্ট 1 বছর আগে অথবা 2 বছর আগে যদি শুরু করেন সেটা ভালো হয়। অথবা 7 সেমিস্টার যদি আপনার টার্গেট হয়, তাহলে একটা জার্নাল জার্নাল আর্টিকেলের জন্য আপনি আহ, এটার প্রসেসিংটা শুরু করতে পারেন ইন 4th or 5th সেমিস্টার, সেটা হতে পারে। তো তাহলে যেটা হবে, আপনি একটা ইউ আর ইন এ সেফ জোন অ্যান্ড ইউ উইল হ্যাভ দ্য পাবলিকেশন বিফোর দ্য অ্যাপ্লিকেশন। সো সো সেটা আপনার আসলে ইয়েটাকে আসলে কোনো রিস্কি ইয়েতে ফেলবে না। আপনি একটা সেফ জোনে থাকলেন। অনেকে মনে করেন যে না, এটা অ্যাপ্লিকেশনে 2 মাস আগে লিখে ফেলবো, তো কোনো একটা জায়গায় দিয়ে পাবলিশ করে ফেলবো না, এরকম টার্গেট করবেন না। একটা বেটার পাবলিকেশনের জন্য কিন্তু আসলে দীর্ঘ সময় লেগে যায়। তো সেটার জন্য আপনাকে একটা লং টার্মে চিন্তা করতে হবে এবং অনেক আগে থেকে আসলে শুরু করতে হবে। আপনারা অনেক অ্যাসাইনমেন্ট করে থাকেন, আপনারা হলো যে অনেক প্রজেক্ট করে থাকেন, একটু সিরিয়াসলি যদি কাজগুলো নিয়ে থাকেন, একটা ভালো পাবলিকেশন কিন্তু আসলে কঠিন কোনো কিছু নয়। প্রয়োজনে আপনাদের কোনো টিচারকে টার্গেট করেন, আপনার যে স্পেশালাইজড এরিয়াতে যে টিচার আছেন ভার্সিটিতে, তাদের সাথে কথা বলেন, কথা বলে দেন হচ্ছে যে তাদের সাথে হেল্প নিয়ে কোলাবোরেশনে কাজ করতে পারেন, সেগুলো হতে পারে। সো বিগিনিং লেভেলে অবশ্যই আসলে এই হেল্পটা লাগে, যেটা আমরা আসলে বিভিন্ন সিনিয়রদের কাছ থেকে নিয়েছি, টিচারদের কাছ থেকে নিয়েছি। তাহলে যেটা হবে, আপনি প্রসেসটা শিখবেন, প্লাস আপনার একটা কিন্তু যে অন টাইমে আপনার একটা পাবলিকেশন হয়ে যাবে। এটা কিন্তু আসলে জরুরি, এটা আপনার পাবলিকেশন থাকলে আপনার অ্যাডমিশন চান্সটাকে অনেকাংশে বাড়িয়ে দেয়। Then the most important required documents is the statement of purpose. এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। এটা আপনারা হয়তো শুনেছেন যে অ্যাডমিশন কমিটি অনেকাংশে এটা লাইন বাই লাইন পড়ে থাকে। সো এটা খুব মনোযোগ দিয়ে এই স্টেটমেন্ট অফ পারপাসটা কিন্তু লেখাটা জরুরি। সেটাকে আপনাকে সময় নিয়ে শুরু করতে হবে, এবং সেটা আমরা কখন রিকোয়ার্ড সেটা আমরা বলেছি যে এটা বিফোর অ্যাপ্লিকেশন। আপনি অ্যাপ্লাই এর আগেই সেটা যেন আপনার রেডি থাকে, এবং সেটার জন্য আমরা টাইম লাইন ধরে দিয়েছি যে স্পেন্ড অ্যাট লিস্ট 1 to 2 months বিফোর অ্যাপ্লিকেশন। আপনি যখন অ্যাপ্লাই করতে চান তার আগে 1 থেকে 2 মাস আপনি এসওপির জন্য সময় দিবেন। যদিও এটা 1000 ওয়ার্ডের ভিতরে, কোনো কোনো জায়গায় 900 ওয়ার্ডের ভিতরে এটা ডিফার করে, বাট বেসিক এটা হলো উইদিন 1000 ওয়ার্ডস। সো 1000 ওয়ার্ডের একটা লিখতে বেশি সময় লাগার কথা না, কিন্তু এরপরও আমরা বেশি সময় দেওয়ার কথা বলি, কারণ ইটস ভেরি ইম্পর্টেন্ট টুল ফর ইউর অ্যাডমিশন। সেটা কিন্তু মাথায় রাখতে হবে। তো এই জন্য আমরা বলি যে আপনি এসওপির জন্য 1 থেকে 2 মাস সময় দেন। এবং সময়টা আরো বেশি লেগে যায় কেন? কারণ এসওপিতে একটা প্যারাগ্রাফ আপনি মেনশন করবেন, যেখানে আপনি মেনশন করবেন যে আপনার কি বিষয়ে রিসার্চ আপনি করতে চান, কি বিষয়ে পিএইচডি আপনি করতে চান। এই কি বিষয়ে আপনি পিএইচডি করবেন, এটা কিন্তু একদিনে চিন্তা করার বিষয় নয়। তো এটার পিছনে কিন্তু সময় লাগে। তো এই জন্যই আমরা বলি এসওপিতে আপনি সময় দিবেন, কারণ ওই গবেষণা কোন বিষয়ে করবেন সেইটা ফাইন্ড আউট করার জন্য আপনার মাসের পর মাস সময় চলে যেতে পারে, লেগে যেতে পারে। সো এইটা কি আসলে আপনি সময় নিয়ে শুরু করেন, সেটা তাহলে আপনি একটু সেফ জোনে থাকবেন। দেন লেটার অফ রিকমেন্ডেশন, হ্যাঁ এটা আপনাদের করার কিছুই নাই, মানে কিছু করা সেইটা আপনাদের সেই রেসপন্সিবিলিটি আপনাদের উপরে না আসার কথা। বাট বাংলাদেশের কনটেক্সটে যেটা হয় যে এলওআরটাকে স্টুডেন্টদেরই আসলে ড্রাফট করতে হয়। দিস ইজ আনফর্চুনেট, বাট দিস ইজ দ্য ট্রু সিনারিও। এই জন্য আমরা টাইমলাইন যেটা বলেছি, যে আপনি হচ্ছে যে আপনার টিচারের সাথে অ্যাটলিস্ট 3 থেকে 4 মাস পূর্বেই যোগাযোগ করবেন। কেন? কারণ আমরা, এটা উচিত, টিচার ড্রাফট করবেন বা টিচার আপনার রিকমেন্ডেশন লিখবেন, সেখান থেকে আপনার কাছ থেকে কোনো ড্রাফট নেবেন না। বাট প্রবলেম যেটা হয় যে টিচারদেরও আসলে অনেক কাজের প্রেশার থাকে, বা আপনি যে সময়ে আসলে এলোয়ার চাচ্ছেন সেই সময়ে টিচারের কোনো স্পেসিফিক আসলে লোড থাকতে পারে, তার কোনো স্পেসিফিক ডেডলাইন থাকতে পারে। তো সেই জন্য যেটা হয়, 3 থেকে 4 মাস আগে আপনি টিচারকে বলে থাকেন। 3 থেকে 4 মাস আগে এই জন্যই বলবেন যে টিচার যদি কখনো আপনাকে বলে, ও আচ্ছা, আই ওয়ান্ট রিকমেন্ড ইউ বাট প্লিজ মেক এ ড্রাফট ফর মি সো দ্যাট আই ক্যান ডু ইট ইজিলি বিকজ আই ডোন্ট হ্যাভ এনাফ টাইম, এটা যদি টিচার আপনাকে বলেই থাকে, তাহলে 3-4 মাস আগে যদি আপনি তাকে জানান, এবং সেই 3-4 মাস সময় কিন্তু আপনি পাচ্ছেন ওটা ড্রাফট করার জন্য। আপনার সেফ জোনে থাকার জন্য আমরা টাইম লাইনটা আসলে এভাবে ফিক্স করেছি। তো এইটা আসলে দিস ইজ আনফরচুনেট যে স্টুডেন্টদেরকে অনেকাংশে এটা আসলে তৈরি করতে হয়। এটা হওয়া উচিত নয়।
বাট আমাদের দেশের কনটেক্সটে একটু চিন্তা করতে হবে। একজন টিচারের আসলে অনেক রাইটস আসলে সেখানে ভায়োলেটেড। অনেকগুলো বিষয় যেগুলো একজন টিচার পাওয়া উচিত, যে ধরনের লোড আসলে তার উপরে থাকা উচিত, অনেকাংশে তার চেয়ে বেশি লোড আসলে তার উপরে থাকে, কারণ টিচার ঘাটতি। তো অনেক ধরনের লিমিটেশন আমাদের আছে। আচ্ছা, ওকে, দেন কারিকুলাম ফিটা আমরা যেটা সংক্ষেপে সিভি বলে থাকি, সেটাও কোনো কোনো জায়গায় রিকোয়ার্ড। তো সিভিটাকে খুব সুন্দরভাবে আপনার তৈরি করতে হবে। এখন অনেক ধরনের সিভি টেমপ্লেট থাকে, তবে আমি বলবো না যে খুব বেশি ডিজাইন আপনি আসলে সিভির জন্য করেন। এটা একটু সিম্পল রাখার চেষ্টা করেন, বাট চেষ্টা করবেন যে আপনি যদি ডিজাইনটা খুব বেশি করে ফেলেন, তাহলে মনোযোগটা ডিজাইনের উপরে চলে যায়, সো আপনি কি লিখেছেন সেটার উপরে মনোযোগটা কম থাকে। সো ডিজাইনটা যেন সিম্পল থাকে এবং সেখানে পর্যাপ্ত তথ্য থাকে, যেটা আপনার অ্যাডমিশন প্রসিজারকে আসলে পুশ করবে। সেটাই কিন্তু মাথায় রাখতে হবে। এটা আপনি কখন শুরু করবেন সিভিটা? এটা আমি বলেছি ইটস এ কন্টিনিউয়াস প্রসেস, বিকজ সিভি এমন একটা টুল যেখানে আপনি প্রতিনিয়ত তথ্য আপডেট করতে থাকবেন। প্রতিনিয়ত আপনি স্কিল ডেভেলপড হবে, প্রতিনিয়ত আপনি অনেক কিছু শিখবেন, সেই ব্যাপারগুলোকে প্রতিনিয়ত আপনি অ্যাড করতে থাকবেন। সো এটা 1 মাসে করে ফেলেন, 2 মাসে করে করে ফেলেন, সেটা আমি বলবো না। সো আমি প্রেফার করি যে এটাকে কন্টিনিউয়াস রাখবেন। যখন যেটা, যে কাজটা করবেন মেনশন করার মতো, সেটা আপনি সিভিতে নোট করে রাখবেন। এটা আপনাকে একটা একটা ভালো নোট করার একটা টুল আপনার হতে পারে। ওকে, সো এই জায়গাটায় আমার মনে হয় যদি কারো কোনো কোশ্চেন থাকে একটু কোশ্চেন করে ফেলতে পারেন, কারণ এই জায়গাটা আমি আসলে একটু এমফাসাইজ করতেছি, এটা খুবই ইম্পর্টেন্ট। যেটা আসলে যে জায়গাটা আমরা ভুলটা বেশি করে থাকি আর কি, যে আমাদের প্ল্যানিং এর প্রবলেমটা কখন শুরু করতে হবে সেই ব্যাপারটা আসলে আমাদের জানা থাকে না। তো দ্যাটস মাচ ইম্পর্টেন্ট, অ্যান্ড দ্যাটস ওয়াই আই এম এমফাসাইজিং অন দিস আ লট। এনিওয়ান, এনি কোশ্চেন? স্যার, কিউএনএ সেশনটা কি আমরা শেষে রাখবো না এখনই? সেটা আছে, সেটা আছে, সেটা আমি রেখেছি, বাট আমি এটার উপর এমফাসাইজ করছিলাম। সো ওকে, নো প্রবলেম, তাহলে আমরা পরে এটা নিয়ে আরো কথা বলতে পারি। দেন আপনি যখন রিকোয়ারমেন্ট গুলো জেনে গেলেন, যে দিস আর দ্য রিকোয়ারমেন্টস অ্যান্ড দিস ইজ দ্য প্রসেস, অ্যান্ড আই নো দ্যাট when to start, when to finish, when to apply, then what is required for you is that how to select a university। এই জন্য আমরা সেটা নিয়ে এখন কথা বলবো, যে ইউনিভার্সিটি সিলেক্ট করতে হলে আপনি কি করবেন। সো যেটা করতে হবে আপনাকে, ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু হ্যাভ সাম স্পেসিফিক ক্রাইটেরিয়া, যেগুলোর উপর নির্ভর করে আসলে আপনি ইউনিভার্সিটি সিলেক্ট করবেন। কোনো একটা স্পেসিফিক, কোনো একটা ক্রাইটেরিয়ার উপরে আমরা আসলে ইউনিভার্সিটিকে সিলেক্ট করতে বলবো না। সেই জন্য আই হ্যাভ নোটেড সাম ইম্পর্টেন্ট criteria here, so you can uh, you can follow this criteria when you are going to select your targeted university for admission. তো সেটার জন্য প্রথম ক্রাইটেরিয়া আমরা যেটা বলছি, ইউনিভার্সিটি র্যাঙ্কিং। যদিও একাডেমিতে আসলে র্যাঙ্কিং কোনো ম্যাটার নয়, যদিও আমরা বুয়েটকে, ঢাকা ইউনিভার্সিটিকে বাংলাদেশের টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি বলছি, মানে যেগুলো যে প্রতিষ্ঠানগুলো র্যাঙ্কিং করে থাকে সেই সব র্যাঙ্কিং অনুযায়ী, বাট অন্যান্য প্রতিষ্ঠান কি এর চেয়ে ভালো স্টুডেন্ট তৈরি করছে না? অবশ্যই করছে। অতএব র্যাঙ্কিং কিন্তু সবসময় ম্যাটার করে না, বাট র্যাঙ্কিং কিন্তু কোনো কোনো ক্ষেত্রে ম্যাটার করে। যেমন, দিস ইজ আনফরচুনেট, বাট দিস ইজ এ রিয়েল সিনারিও ইন বাংলাদেশ, যে কোনো কোনো জব সেক্টরেও কোনো কোনো আহ, আপনি ভাইবা বোর্ডে যাবেন যখন, আহ, কোনো স্টুডেন্ট যায়, তখন কিন্তু আসলে ইউনিভার্সিটি অনেকাংশে অনেক ধরনের ইম্প্যাক্ট রাখে, যেটা আমি নিজে ফেস করেছি, আমি নিজে দেখেছি। এটা কিন্তু আসলে ঘটে থাকে বাংলাদেশে। এটা হওয়া উচিত নয়, বাট এটা আসলে ঘটে থাকে। তো শুধু বাংলাদেশেই নয়, কারণ হিউম্যান বিংস আর ভেরি সাবজেক্টিভ। আমাদের জন্য অবজেক্টিভ হওয়াটা আসলে খুবই কঠিন। তো এই জন্য কোনো পজিটিভ ব্যাপারের প্রতি আমাদের একটা পজিটিভ মাইন্ডসেট তৈরি হয়। ও, এই ইউনিভার্সিটি র্যাঙ্কিং এত, আচ্ছা ওখানকার স্টুডেন্টস তো ভালো হবে, তখনই কিন্তু একটা পজিটিভ ভাইব আপনার জন্য তৈরি হয়ে গেল। সো এই জন্য ইউনিভার্সিটি র্যাঙ্কিং একটা ক্রাইটেরিয়া হিসেবে আমি রেখেছি। এবং এটা আমি মনে করি যে এটা ম্যাটার করে, সেটা আপনি আপনার ইয়েতে রাখতে পারেন। আরেকটা হলো ডিপার্টমেন্টাল র্যাঙ্কিং। অনেকে চিন্তা করে, আচ্ছা এই ইউনিভার্সিটির র্যাঙ্কিং খুব একটা ভালো নয়, বাট ডিপার্টমেন্টের র্যাঙ্কিংটা ভালো, তখন আপনি ইউনিভার্সিটির চাইতে ডিপার্টমেন্টকে আসলে বেশি আসলে জোর দিবেন, যে ও আচ্ছা ইউনিভার্সিটি যাই হোক বাট ডিপার্টমেন্ট ভালো, সো আমি আসলে এই ইউনিভার্সিটি যেতে চাই। আরেকটা ক্রাইটেরিয়া হতে পারে যে ডিপার্টমেন্ট, ইউনিভার্সিটি আসলে এইগুলো কনসিডার না করে আপনি কনসিডার করছেন প্রফেসর, প্রফেসরস একাডেমিক অ্যান্ড ইন্ডাস্ট্রি রেপুটেশন।
সেটা কিন্তু আপনার জন্য আসলে একটা সিলেক্টিভ ক্রাইটেরিয়া হতে পারে, যেটা ফলো করে আপনি সিলেক্ট করতে পারেন যে আসলে এটা অনেকেই করে থাকে, যে আমি ইউনিভার্সিটিকে আসলে খুব একটা গুরুত্ব দিচ্ছি না, ডিপার্টমেন্টকে খুব একটা গুরুত্ব দিচ্ছি না, আমি গুরুত্ব দিচ্ছি আসলে প্রফেসর কেমন, যার আন্ডারে আমি আসলে গবেষণাটা করব, তার রিসার্চ এরিয়াটা কেমন, বা তার ইন্ডাস্ট্রি কোলাবোরেশন কেমন আছে, সেই ধরনের রেপুটেশন কেমন আছে, সেটা আরেকটা সিলেক্টিভ ক্রাইটেরিয়া হতে পারে। আরেকটা হলো অফকোর্স যে এক্সপেন্সেস, বিকজ কার্ল মার্কস said দ্যাট মানি ম্যাটার্স, না, টাকা পয়সা কিন্তু ম্যাটার করে। So অবশ্যই এক্সপেন্সটা খেয়াল রাখতে হবে। কোনো কোনো সিটিতে হচ্ছে যে আপনার হাউস রেন্ট অনেক বেশি, আপনার লিভিং এক্সপেন্স যদি অন্যান্য এলিমেন্ট ধরেন ধরেন আপনার ফুড আইটেমস, আপনার হচ্ছে অন্যান্য লিভিং আইটেমস যেগুলো লাগে, আপনার ক্লথ, এবং এর ভিতরে হাউস রেন্টটাকে আমরা বেশি জোর দিয়ে দেখে থাকি। কোন কোন সিটিতে আসলে এটা অনেক বেশি। তো সেটা আপনার একটা ক্রাইটেরিয়া হতে পারে যে আপনি লিভিং অ্যান্ড যে এই টিউশন আর একটা ক্রাইটেরিয়া আছে, এই ব্যাপারগুলোকে আপনি একটু টার্গেট করতে পারেন। যদিও এইগুলোকে আমরা ওইভাবে এমফাসাইজ করছি না, বাট এটাও আসলে একটু চিন্তায় রাখা উচিত। কারণ অনেকাংশে যেটা হয়, আমরা যারা লোয়ার মিডল ইনকাম কান্ট্রি থেকে এসে থাকি, এদের ক্ষেত্রে অনেক সময় ফ্যামিলিকে সাপোর্ট দিতে হয়। তো আপনি আসলেন, এসে দেখলেন যে আপনি আসলে যে পরিমাণ টাকা পাচ্ছেন, আপনার সেই পরিমাণই খরচ হয়ে যাচ্ছে। সো তখন আপনার ফ্যামিলিকে সাপোর্ট দেওয়ার, বা যে আপনি যে রেমিটেন্সটা বাংলাদেশে পাঠাতেন, সেটা গভর্নমেন্টেরও একটা লস হচ্ছে, যে আপনি দেশের জন্য কন্ট্রিবিউট করতে পারছেন না, বিকজ আপনি রেমিটেন্স পাঠানোর সেই অর্থ আপনার থাকছে না। সো এই জন্য আমি বলবো এই ব্যাপারটাকেও একটু আমাদের কনসিডারে রাখা উচিত। আর একটা ওয়েদার, অনেকের ঠান্ডার অনেক সমস্যা থাকে। যেমন আলহামদুলিল্লাহ আমি টেক্সাসে আছি। আপনারা জানেন লস অ্যাঞ্জেলেসে আসলে যে ওয়াইল্ডফায়ারে সবকিছু পড়ে যাচ্ছে, বা অনেকগুলো স্টেটেই যে যে স্নোফল, সেখানে অনেক ধরনের প্রবলেম হচ্ছে। আলহামদুলিল্লাহ এখানে এখনো পর্যন্ত এই বছরে কোনো ধরনের এই ধরনের সমস্যা আমি দেখি নাই। একটু শীত মাঝে মাঝে পড়ে, বাট আমার মনে হয় যে এই ওয়েদারটা আমার জন্য কমফোর্টেবল। অনেকে আছে অনেকের শ্বাসকষ্ট আছে, তো ঠান্ডায় তাদের জন্য সেই এরিয়াগুলো তাদের টার্গেট না হতে পারে। তো তারা একটু চিন্তা করবেন যে যেন যেখানে শীত কম ঠান্ডা কম সেই এরিয়াগুলোকে আপনি টার্গেট করতে পারেন। যদিও এইগুলোকে আমরা মিনিমালি এমফাসাইজ করতেছি, আমাদের ম্যাক্সিমালি এমফাসাইজেশনের জায়গা থাকবে হচ্ছে যে ইউনিভার্সিটি র্যাঙ্কিং, ডিপার্টমেন্টাল র্যাঙ্কিং, এবং তার চেয়েও বড় বিষয় হলো প্রফেসর। আর বাকি বিষয়গুলো এর সাথে আনুষঙ্গিক। কারণ আপনি যে জায়গাটা আসবেন সেই জায়গাটা আপনাকে, আপনি যদি আসলে বসবাস করতে না পারেন, আপনি দেখা যাচ্ছে ডাইনোসরের মতো আর কি অনেক বড় জায়গায় চান্স পেয়ে এসে আপনি একদম উধাও হয়ে গেলেন। সো সার্ভাইভাল ম্যাটার করবে, সেজন্য ওয়েদারটা কিন্তু ফ্যাক্ট। অফকোর্স দেন অ্যানাদার ক্রাইটেরিয়া শুড বি দ্য কালচারাল ফিট। সেটা হতে পারে যে আপনি কালচারালি ওই জায়গাটা আসলে ফিট করতে পারছেন কিনা, সেই ব্যাপারটা কিন্তু আপনাকে একটু দেখতে হবে। যেমন অনেকে রিলিজিয়াস মাইন্ড নিয়ে চলে আসেন, ব্যাপারটা আমি নেগেটিভ বলছি না, রিলিজিয়াস হওয়াটা আমার কাছে পজিটিভ, এটা আমার পার্সোনাল ইয়ে আইডিওলজি। সো তাদের কিন্তু সেই ব্যাপারটা একটু মাথায় রাখতে হবে যে আসলে আমার রিলিজিয়াস কালচার যেটা, বা আমি ব্যাপারটাকে, আমার রিলিজিয়াস কালচার না হোক, সেটা আমার আমার কান্ট্রির কালচার হতে পারে, আমার এথনিসিটির কালচার হতে পারে। সো আমি কি আসলে ওই কালচারে যে আসলে ওই কালচারের সাথে ফিট করতে পারবো কিনা, সেটা কিন্তু এক ধরনের চিন্তার জায়গা হতে পারে। আমি অনেকের সাথে কথা বলে শুনেছি যারা একটু অন্যরকম মাইন্ডসেট নিয়ে আসে, এবং অন্য এনভায়রনমেন্ট এসে, অন্য কালচারে এসে তারা ওই ব্যাপারটা নিয়ে খুবই বিষণ্ণ থাকে। ও না, আমি তো এগুলো দেখতে পারি না, আমার তো এই জায়গাগুলো আমার সাথে যায় না। তো আমি বলবো যে আপনি আসার আগেই আসলে এই চিন্তাগুলো করে রাখুন। পৃথিবীটা অনেক বড়, অনেক জায়গা আছে, প্লেস আছে। তো আপনি তখন সেই জায়গাগুলোকে টার্গেট করতে পারেন। আর একটা কমিউনিটি এন্ড সোশ্যাল লাইফ, অফকোর্স হিউম্যান বিংস আর সোশ্যাল, আপনারা জানেন, এবং আমার কোর্স যারা করেছেন তাদেরকে বারবারই এই কথাগুলোই বলেছি। সো কমিউনিটি এবং সোশ্যাল লাইফ ম্যাটার করে। আপনি যেখানে যাচ্ছেন সেখানে কমিউনিটি কতটুকু, কত বড়, কত ছোট, সেই ব্যাপারগুলো একটু চিন্তা করুন। সেটা ডিটারমাইন করবে আপনার সোশ্যাল লাইফটাকে। যেমন নিউ ইয়র্কে বাংলাদেশি কমিউনিটি বেশ বড়, টেক্সাসে বাংলাদেশি কমিউনিটি আসলে অত বড় নয়, একদম ছোটও নয়, আছে অনেক অনেক বাঙালি আছে, অনেক বাংলাদেশি এখানে আছেন। তবে এইটাকেও আপনারা একটু চিন্তায় রাখতে পারেন। তো হাউ টু সিলেক্ট ইউনিভার্সিটি, এখানে আমরা আসলে অনেকগুলো ক্রাইটেরিয়া ফিট করেছি, সেট করেছি, যেখানে আসলে আমরা প্রথম তিনটাকে একটু বেশি এমফাসাইজ করছি, পরের গুলোকে মিনিমালি এমফাসাইজ আমরা করছি, যেটা আসলে আপনার টিকে থাকার জন্য
বা আপনার সুষ্ঠুভাবে এই এটা প্রোগ্রামটা শেষ করার জন্য আসলে সহায়ক হবে। লাস্টলি একটা পয়েন্ট আমরা বলছি যে পোস্ট স্টাডি ওয়ার্ক অপরচুনিটিস। এটা কি আসলে যদি এটা এটা আপনার আসলে যদি ইন্টেনশনে থেকে থাকে, তাহলে আপনি এটাকেও চিন্তা করবেন যে আমি স্টাডি করব, এরপরের আমার কোনো ওয়ার্ক অপরচুনিটি আছে কিনা। সেটা কিন্তু এক ধরনের আপনার ক্রাইটেরিয়া হতে পারে। তো সো এইগুলো ওভারঅল চিন্তা করে দেন আপনি, দেন when you are well aware of these requirements or criteria, then you are very fine to select the university where you are gonna pursue your PhD program. Okay, দেন আমরা জেনে গেলাম যে আসলে আহ, যে আমরা জেনেছি যে রিকোয়ারমেন্ট গুলো কি, কখন শুরু করবেন, কখন কোন কাজটা শুরু করবেন, সেগুলো আমরা বলেছি। ইউনিভার্সিটি কিভাবে সিলেক্ট করবেন সেটা আমরা বললাম। নাও, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা আমাদের জন্য থেকে থাকে সেটা হলো হাউ টু কমিউনিকেট উইথ প্রফেসর। এটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। অনেকে অনেক ধরনের ভুল করে থাকেন এই বিষয়ে। তো সেগুলো নিয়ে আমি একটু কথা বলবো আর কি। এখন কথা হলো যে প্রফেসরকে আপনি নক দিবেন, বাট ওয়েন টু নক হিম অর হার, সেটা কিন্তু জানাটা জরুরি। কখন আসলে আপনি যোগাযোগটা শুরু করবেন সেটা কিন্তু আমাদের অনেকাংশে প্রবলেম যেটা হয়, আমি শুরুতেই বলেছি যে আমাদের প্রবলেম যেটা হয় যে আমরা আসলে জানি না যে কখন কোন কাজটা করতে হবে। সো এটা আসলে জানাটা জরুরি যে when to communicate with your prospective professor. সো দেখেন, এখানে আমি বলেছি যে you should begin at least 1 year before the application. সেটা প্রেফারেবল, বিকজ যে প্রফেসররা যে ফান্ডিং গুলো দিয়ে থাকে, পার্সোনাল ফান্ডিং যেটা, সেখানে যেটা হয় যে তারা অ্যাটলিস্ট 1 বছর বা তারও আগে থেকে কিন্তু স্টুডেন্ট তারা সার্চ শুরু করে। সো আমি বলবো যে আপনি অ্যাটলিস্ট আপনার অ্যাপ্লিকেশনের 1 বছর আগে, যেন এমন নয় যে যখন আপনি পড়তে যাবেন তার 1 বছর আগে, সেটা কিন্তু নয়। আমি বলেছি যখন আপনি অ্যাপ্লিকেশন করবেন তার 1 বছর আগে থেকে আপনি শুরু করবেন। ঠিক আছে? তো সেটাই ধরেন আপনি 2026 সালে আপনি যেতে চান, 26 সালের আপনি অগাস্টে যে ইনটেকটা থাকে সেখানে আপনি যেতে চান। তো আমি প্রেফার করব যে আপনি 2025-এর আপনি জুন জুলাই আগস্ট থেকে প্রফেসর সার্চ করা শুরু করেন। এবং এটা একটা লং প্রসেস, এই জন্য আমি আগে শুরু করার কথা বলছি। আর আগে নক দিলে আপনি ওই যে একটু আপনার চান্সটা বেশি থাকে যে আপনাকে প্রফেসর সিলেক্ট করবে, এটা চান্সটা আসলে অনেকাংশে বেড়ে যায়। বিকজ ওই যে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভড এরকম একটা ব্যাপার আছে কিন্তু। ঠিক আছে? So, সেটা কিন্তু মাথায় রেখে আপনাদেরকে কমিউনিকেশনটা ওই সময় শুরু করতে হবে। অনেকে যে ভুলটা করে থাকেন, প্রফেসরকে লিঙ্কডইনে নক দিয়ে থাকেন, ফেসবুকে টুইটারে নক দিয়ে থাকেন, প্লিজ ডোন্ট ডু দিস, জাস্ট ডোন্ট ডু দিস। কি করবেন? ইউ শুড কমিউনিকেট ভায়া ইমেল, দ্যাট ইজ দ্য ফর্মাল প্রসেস দ্যাট ইউ শুড ফলো। সেটা কিন্তু মাথায় রাখতে হবে। সো আমি যেটা প্রেফার করি যে প্রফেসরকে আপনি ইমেইলে কমিউনিকেট করবেন। এবং এটা এটা ভেরি অবভিয়াস দ্যাট ইমেইল ইজ দ্য ফর্মাল মিডিয়াম অফ কমিউনিকেশন। হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে আমরা বলে থাকি যে আপনি লিঙ্কডইন, ফেসবুক, টুইটার, কোনো কোনো ক্ষেত্রে আপনি সেখানে নক দিতে পারবেন যদি প্রফেসর সেটাকে রিকোয়ার করে। প্রফেসর যদি বলে থাকে, ওকে, প্রফেসর হয়তো কোনো লিঙ্ক শেয়ার করলো লিঙ্কডইনে, লিঙ্ক শেয়ার করে সে হয়তো বললো যে আমি এরকম পিএইচডি স্টুডেন্ট খুঁজছি, দেন ইউ আর ফাইন টু নক দ্য প্রফেসর দেয়ার, নো প্রবলেম। সে সময় আপনি নক দিতে পারেন, সেখানে রিপ্লাই করতে পারেন। ইভেন তিনি যদি বলে থাকেন যে না, তিনি ইমেইলে চাচ্ছেন যে ইমেইলে আপনি রিপ্লাই করেন, ইমেইলে তাকে আসলে জানান আপনার আগ্রহের জায়গাটা, তাহলে অফকোর্স। তো প্রফেসর যেভাবে চাবে এইসব সোশ্যাল মিডিয়াতে, আপনি সেইভাবে সেখানে তাকে ফলো করতে পারেন। আদারওয়াইজ আপনাকে কিন্তু ইমেইলে কমিউনিকেশন করতে হবে। আরেকটা হলো যে আমরা যা দা যে প্রবলেমটা, যে মোস্ট প্রবলেম যেটা আমরা ফেস করে থাকি, যেটা স্টুডেন্টরা করে থাকে, একটা কমন ইমেইল তারা তৈরি করে এবং এই ইমেইলটা সমস্ত প্রফেসরকে পাঠিয়ে দেয়। আমি বলবো এটা কখনো করবেন না। ইমেইলটা যেন স্পেসিফিক হয় এবং প্রফেসর যেন ইমেইলটা দেখেই বুঝে যে আপনি তাকে নিয়ে স্টাডি করেছেন, আপনি তার স্টাডিগুলো পড়েছেন এবং সেটার প্রমাণ যেন সেখানে থাকে। তাহলে প্রফেসর কি হবে যে আপনার প্রতি প্রফেসরের ইন্টারেস্ট বেড়ে যাবে। বাট যখনই আপনি একটা কমন ইমেল বলবেন, ও আমি তো তোমার আন্ডারে কাজ করতে চাই, তোমার কাজগুলো আমার অনেক ভালো লাগছে, তুমি হচ্ছে যে অনেক ভালো কাজ করো, সো পিএইচডি স্টুডেন্ট নিচ্ছ কিনা, আমাকে নিতে চাও কিনা, এটা একটা কমন ইমেল। এটা করবেন না। আপনার ইমেইলে যেন সেই সিগনেচারটা থাকে যে না, প্রফেসরের কাজ আপনি পড়েছেন এবং তার কাজ নিয়ে আপনি অবগত আছেন।
সেটা কিন্তু মাথায় রাখতে হবে। আরেকটা কাজ যেটা করবেন না, যে একই সময়ে একই ডিপার্টমেন্টের একাধিক প্রফেসরকে ইমেল করবেন না। প্রবলেম যেটা হয়, আপনি যখন একই ডিপার্টমেন্টে একাধিক প্রফেসরকে ইমেল করবেন, প্রবলেম যেটা হবে সেটা হলো, প্রফেসরের কিন্তু অনেক সময় তাদের তথ্য তাদের কলিগদের সাথে শেয়ার করে। ও, আজকে তো বাংলাদেশ থেকে একটা স্টুডেন্ট আমাকে নক দিয়েছে, ও তো খুব ভালো প্রোফাইল দেখলাম, খুব ভালো কাজ করে। সো তখন যেটা হবে, তখন শুধু আরে আমাকেও তো নক দিয়েছে। সো তখন যেটা হবে, কিন্তু আপনার যে চান্সটা ছিল সেটা কিন্তু আর থাকবে না। সো প্রসেস যেটা হলো, একটা প্রফেসরকে আপনি ইমেল করবেন। ইমেল করার পরে আপনি অ্যাট লিস্ট 1 উইক আপনি ওয়েট করবেন রিপ্লাইয়ের জন্য, অ্যাট লিস্ট। দেন যদি আপনি কোনো রিপ্লাই না পান, দেন ইউ আর ফাইন টু নক দ্য প্রফেসর ভায়া অ্যানাদার ফলো আপ ইমেল। সো পরবর্তীতে আপনি যেটা করতে পারবেন, আরেকটা ফলো আপ ইমেল আপনি সেন্ড করবেন, প্রফেসরকে বলবে যে দেখো, আমি তো তোমাকে ইমেলটা সেন্ড করেছি, বাট আমি এটা নিয়ে আসলে তোমার কাছ থেকে একটু শুনতে চাই, খুব পোলাইটলি বলবেন। ঠিক আছে, ফলো আপ ইমেইলটা কিন্তু জরুরি। দেন ফলো আপ ইমেইলেও আপনি কোনো রিপ্লাই না পান, তখন আপনি, আপনার সে রাইট আছে যে আপনি আসলে অন্য প্রফেসরকে, ওই একই ডিপার্টমেন্টের অন্য প্রফেসরকে আপনি তখন ইমেল সেন্ড করবেন। সো এখানে একটু ওয়েট করাটা জরুরি, এই জন্যই বলছি, কারণ প্রফেসররা খুবই বিজি, এবং একজন প্রফেসরের যে একদিনে কত ইমেল আসে এটা আপনি চিন্তা করতে পারবেন না। আমি এই যে আমার প্রফেসরের সাথে কথা বলছিলাম কিছুদিন আগে, সে বলল যে তার প্রতিদিন প্রায় 4 পেজ ইমেইল আসে। 4 পেজ মানে কি, যে আপনি যদি গুগলের ওইটাকে একটু টার্গেট করেন, এক পেজে সম্ভবত 50টা ইমেল থাকে, সম্ভবত 50টা, 4 পেজ মানে তার প্রায় 200টা ইমেল আসে প্রতিদিন। তো অনেকাংশে প্রফেসর সেটা মিস করে ফেলতে পারে, এই জন্য, বা তার ইমেল চেক করতে সময় লাগতে পারে, এই জন্য অ্যাটলিস্ট 1 সপ্তাহ ওয়েট করবেন। সেটা যদি রিপ্লাই না পান, দেন আপনি হচ্ছে যে তাকে একটা ফলো আপ ইমেল করবেন। এরপরও যদি আপনি কোনো রিপ্লাই না পান, দেন ওই ডিপার্টমেন্টের অন্য প্রফেসরকে আপনি ইমেল পাঠাতে পারবেন। দেন আমাদের যেটা দরকার, আসলে আমরা জানি না যে প্রফেসরকে আসলে আমরা ইমেলে কি লিখবো, সেটা কিন্তু আসলে জানাটা জরুরি। আমি বারবার বলেছি, বি পোলাইট, বি স্পেসিফিক, অ্যান্ড শো দ্যাট ইউ আর ওয়েল অ্যাওয়ার অফ দ্য ওয়ার্কস দ্যাট দ্য প্রফেসর ডিড। সেইটার সিগনেচার যেন আপনার ইমেইলে থাকে। সেটা কিভাবে লিখবেন, সেটা আমরা একটু এখানে দেখে নিই। প্রথমে একটা স্যালুটেশন দিয়ে শুরু করবেন, হ্যালো প্রফেসর। অনেকে ডিয়ার প্রফেসর বলে, ডিয়ার অমুক তমুক, সেগুলো বলে। তবে আমি বলবো যে বি ফর্মাল, একটু ফর্মাল হন। ডিয়ার বলাটা আসলে কোনো ফর্মাল নয়, এটা কোনো ফর্মাল টার্ম নয়। এটা আপনি বলতে পারেন যার সাথে আপনি ইনফর্মালি কমিউনিকেট করছেন। সো বেটার স্টার্ট উইথ হ্যালো প্রফেসর ব্রিজেট, হ্যালো প্রফেসর ক্যামেরন, এভাবে বলেন। অফকোর্স মেনশন দ্য লাস্ট নেম, বিকজ ইউ আর গনা বি ফর্মাল। সো সেটা, এরপর আপনি মেনশন করবেন যে তাকে গ্রিটিংস জানাবেন। দেন আপনি বলবেন যে ও, আমি তো প্রফেসর খুঁজছিলাম, সো তোমার প্রোফাইলটা দেখলাম, প্রোফাইল দেখে আমি কাজগুলো দেখেছি, এবং সেখানে আমার তোমার এই কাজটা খুব ভালো লেগেছে, যেটা আমি আমি আমার রিসার্চ এরিয়ার সাথে অ্যালাইন করে, এবং আমি আসলে এই কাজগুলো করতে চাই, আমি খুবই ইন্টারেস্টেড। সো প্রফেসরের কিন্তু এই যে আমি কিন্তু টাইটেল অফ পেপার এখানে মেনশন করেছি, আমি যখন কমিউনিকেট করেছি আমি স্পেসিফিক একটা কাজের টাইটেল সেখানে মেনশন করে দিতাম, কারণ প্রফেসর যেন বোঝে যে আমি তার কাজ পড়েছি, তাহলে তার ইন্টারেস্টটা আপনার প্রতি বেড়ে যাবে। সো সে রিপ্লাই দিতেও কিন্তু মোটিভেটেড হবে। সো সেটা করবেন। দেন আপনি বলবেন যে ও আচ্ছা, তাহলে এখন তুমি বলো যে তুমি কোনো স্টুডেন্ট নিচ্ছ কিনা, যদি নিয়ে থাকো তাহলে আমাকে একটু কনসিডার করো এই প্রোগ্রামের জন্য অমুক ল্যাবে, বা সেই জিনিসগুলো আপনি সেখানে মেনশন করবেন। আর একটা কাজ যেটা করবেন সেটা হলো যে অফকোর্স আপনার সিভি এবং যদি একাডেমিক ট্রান্সক্রিপ্ট থেকে থাকে, ডোন্ট ফরগেট টু অ্যাটাচ টু ইউর ইমেল। সেটা কিন্তু আবার কখনো ভুল করা যাবে না। আপনার যদি ট্রান্সক্রিপ্ট না থাকে, ট্রান্সক্রিপ্টটা সবসময় ম্যান্ডেটরি না, অ্যাটলিস্ট আপনার সিভিটা আপনি মেনশন করবেন। দেন সেখানে মেনশন করতে পারেন যে প্রফেসর যদি ইন্টারেস্টেড থাকে, তাহলে তার রিকোয়ারমেন্ট অনুযায়ী অন্যান্য ডকুমেন্ট আপনি পাঠাতে প্রস্তুত আছেন, সেটা মেনশন করে দিতে পারেন। সো কারণ শুধু ইমেল লিখতে একটা মানুষকে জাজ করা যায় না, অ্যাটলিস্ট একটা সিভি থাকলে, ট্রান্সক্রিপ্ট থাকলে, তখন প্রফেসর বোঝে ও আচ্ছা, এই স্টুডেন্টের কোয়ালিফিকেশন ঠিক আছে। যদি কোনো পাবলিকেশন থেকে থাকে, সেটাও আপনি মেনশন করবেন। মেনশন বলতে গেলে আপনি অ্যাটাচ করে দিবেন ইমেইলে। সো তাহলে হবে কি, রিপ্লাই পাওয়ার চান্সটা কিন্তু বেড়ে যায়। আদারওয়াইজ দেখা যায় আপনার ইমেলটা দেখেও অনেক সময় প্রফেসর রিপ্লাই করবে না। এরপরে প্রফেসরকে থ্যাংক ইউ জানাবেন, এবং তার রিপ্লাইয়ের জন্য ওয়েট করছেন, সেটা আপনি পরবর্তী লাইনে বলবেন। দেন আপনি তাকে আপনার নেম, অ্যাফিলিয়েশন সেগুলো জানাই আপনি ইমেলটা শেষ করবেন।
দেখেন ইমেল স্যাম্পলের ওইখানে কিন্তু আমি লিখে দিয়েছি দা শর্টার দা বেটার। ইমেল যেন এমন না হয় যে একটা আপনি মনে করলেন যে না প্রফেসরকে আমি ইমেইলেই সবকিছু লিখে মানে ক্লিয়ার করে দিব যে না আসলে আমি কত কোয়ালিফাইড। নো, প্লিজ ডোন্ট ডু দিস। সো যেটা করবেন সেটা হলো, প্রফেসরের এত সময় নাই, ওই যে আপনাকে বললাম একদিন 200-300 ইমেল তার কাছে আসে। সো দ্য শর্টার দ্য বেটার, খুব অল্প সময়ে যেন সে বুঝে যায় যে আচ্ছা এই ইমেলটার পারপাসটা কি, কেন আপনি যোগাযোগ করেছেন। সো আপনার সিভিটা এক পলক দেখলেই সে বুঝে যাবে, দেন সেই আপনাকে আসলে রিপ্লাই করবে। সো ইমেইলে এত বেশি ডিসক্রিপশন দিয়ে ইমেলটাকে লঙ্গার করা যাবে না, যথাসম্ভব সেটাকে শর্ট রাখার চেষ্টা করতে হবে। ওকে, এরপরে গুরুত্বপূর্ণ যে ডকুমেন্টটা থেকে থাকে সেটা হলো স্টেটমেন্ট অফ পারপাস। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমি বলেছি যে অনেক সময় অ্যাডমিশন কমিটি লাইন বাই লাইন কিন্তু স্টেটমেন্ট অফ পারপাসটা পড়ে থাকেন। তো এই জন্য এসওপিটা, এটার জন্য সময় দেওয়া, এটাকে একটু সময় নিয়ে লেখা, এটা কিন্তু খুবই জরুরি, খুবই জরুরি। তো সেটার জন্য আপনি কি করবেন সেটা নিয়ে আমরা একটু সংক্ষিপ্ত আলোচনা এখানে রেখেছি। আমি যে নিচে পয়েন্টগুলো বলতে যাচ্ছি সেগুলোর জন্য অ্যাটলিস্ট একটা করে প্যারাগ্রাফ আপনাকে লেখার টার্গেট করতে হবে। আমি কিছু পয়েন্ট রেখেছি, সেগুলোর জন্য অ্যাটলিস্ট একটা করে সুন্দর সুন্দর প্যারাগ্রাফ আপনি লিখবেন। ফার্স্টে আপনি কি লিখবেন? ফ্রন্ট এন্ডে আপনি আপনার যে ইন্টেনশনটা কিভাবে তৈরি হলো এই এরিয়াতে সেটাকে আপনি বলবেন। যেমন হচ্ছে যে সোশ্যাল সায়েন্স ফিল্ডের যারা এটা যারা করে থাকে, তারা যেটা করে থাকেন সেটা হলো তারা বলে থাকেন যে বাংলাদেশ বা এই ধরনের কান্ট্রিতে নারীদের যে অবস্থানটা সেটা আসলে খুবই একটা discriminated position. Women are deprived there, and she struggled a lot to have her here in such a position. So তার সেই স্ট্রাগলের হিস্ট্রি আছে, জীবন থেকে সে শিখেছে দেখেছে এবং তার কাছে মনে হয়েছে তার সোশ্যাল সায়েন্স স্টাডি করা উচিত। So this is how some people resonate their rationale to the specific area of study. সেটা আপনি করতে পারেন। ন্যাচারাল সায়েন্সে যেটা করে থাকি আমি, আমার আমার অনেক ফ্রেন্ড আছে, ঢাকা ইউনিভার্সিটি কিছু ফ্রেন্ড ছিল, তাদের সাথে কথা বলছিলাম। তো তারা আমাকে বলেছে অনেকে যেটা করে, ওই যে নিউটনের গল্পটা পড়েছেন না, যে আপেল গাছের নিচে ছিল, আপেল পড়লো, দেন হচ্ছে যে সেটা নিয়ে সে চিন্তা করলো আচ্ছা আপেলটা পড়লো কেন, কেন সেটা উপরে গেল না, কেন সেটা সেখানেই রয়ে গেল না। এখন তারাই ব্যাপারটাকে নকল করে অনেকেই। কিরকম? যে সে আম গাছের নিচে বসেছিল, হঠাৎ করে দেখলো আম পড়ে গেল, আর সে সেটা দেখে চিন্তা করলো আচ্ছা আমটা পড়লো কেন, কেন এটা অন্য জায়গায় গেল না, কেন উড়ে গেল না, কেন ওখানে রয়ে গেল না। আসলে এই ধরনের রেপ্লিকেশন গুলো করা যাবে না। আপনি ফ্রন্ট এন্ডে সুন্দর একটা স্টোরি দিয়ে শুরু করতে পারেন, সুন্দর একটা স্টোরি দিয়ে শুরু করতে পারেন, সেইটা যেন আপনার লাইফ রিলেটেড হয়, তাহলে যেটা প্রকাশ পায় যে না আপনার যে এই প্রোগ্রামে পড়ার আগ্রহটা, সেই আগ্রহটা আপনার যে লাইফ এক্সপেরিয়েন্স, জীবনের অভিজ্ঞতা, জহির রায়হানের লেখার মতো জীবন থেকে নেওয়া, ঠিক ওইখান থেকে আসলে আপনি মোটিভেটেড হয়েছেন। এটা কিন্তু একটা বিরাট ইমপ্রেশন ক্রিয়েট করে যে না আপনার এই স্টাডির সাথে আপনার জীবনের অভিজ্ঞতা এবং সেখানকার ব্যাপারগুলো জড়িত। তবে এই অংশটা কিন্তু ম্যান্ডেটরি নয়, আমি বারবার আবার বলছি এটা কিন্তু ম্যান্ডেটরি নয়। তবে এই ধরনের একটা স্টার্ট বা বিগিনিং আপনার আসলে কিন্তু এসওপিটাকে পড়ার একটা আগ্রহটাকে বাড়িয়ে দেয়, এবং বোঝা যায় যে আপনার আসলে যে ইন্টারেস্টটা গ্রো করেছে একাডেমিয়াতে সেটা একদম জীবন থেকে নেওয়া। দেন when you have mentioned your life experiences, then you can mention what you are going to do in your PhD research. সো সেকেন্ড প্যারাগ্রাফে আপনি বলবেন যে আপনি কি নিয়ে পিএইচডি করতে চান, আপনার পিএইচডির গবেষণার বিষয় কি হবে সেটা নিয়ে একটা সুন্দর প্যারাগ্রাফ লিখবেন। আমি বলেছি প্রতিটা পয়েন্টের জন্য একটা করে প্যারাগ্রাফ, এটা নিয়ে সুন্দর একটা প্যারাগ্রাফ আপনি লিখবেন। এই জন্যই বলেছি যে এসওপিটা নিয়ে আপনি কমপক্ষে 1, 2 বা 3 মাস সময় আপনি এটার জন্য রাখবেন। কারণ এই পিএইচডি রিসার্চ আপনার কি হবে সেই একটা প্যারাগ্রাফ লিখতেই কিন্তু আপনার বেশ সময় লেগে যাবে। যদিও একটা প্যারাগ্রাফ, বাট এই আইডিয়াটা জেনারেট করতে কিন্তু আপনার অনেক টাইম কনজিউমড হয়ে যাবে। সো সেকেন্ড প্যারাগ্রাফে আপনি মেনশন করলেন যে আপনার কি বিষয়ে গবেষণা রিসার্চ করতে চান, সেটা সুন্দরভাবে মেনশন করবেন। দেন যত প্যারাগ্রাফ এরপরে আসবে সমস্ত প্যারাগ্রাফ গুলো হবে আপনার ওই পিএইচডি রিসার্চ কে সেন্টার করে। কেমন? যেমন ধরেন এরপরে আপনি মেনশন করছেন আপনার একাডেমিক প্রোফাইল, আপনি পড়াশোনা করেছেন, সেখানে কি গেইন করেছেন, আপনার কি কি স্কিলস আছে, কি কি একাডেমিক এক্সপেরিয়েন্স আপনার আছে, সেই জিনিস
গুলো আপনি মেনশন করবেন এবং সেটাকে রিলেট করবেন আপনার পিএইচডি রিসার্চের সাথে। ও আচ্ছা, আমার এই ধরনের আসলে অভিজ্ঞতাগুলো আছে, যেটা আমার এই বিষয়ে পিএইচডি করতে আমাকে আসলে আমার ফাউন্ডেশনটা আসলে তৈরি করে দিয়েছে। সো আপনি একটা পিএইচডি টপিক বলছেন, একটা পিএইচডি রিসার্চ এরিয়া বলছেন, দেন সেই এরিয়াকে আপনি কিন্তু রেশনালটা তৈরি করতেছেন আপনার সমস্ত এক্সপেরিয়েন্স দিয়ে। সেটার ফার্স্ট এক্সপেরিয়েন্স হলো আপনার একাডেমিক প্রোফাইল। সো এরপরে যাহা কিছু আসবে সমস্ত কিছুই আপনি রিলেট করবেন আপনার পিএইচডি রিসার্চের সাথে, যে এই এক্সপেরিয়েন্স গুলো আমার পিএইচডি রিসার্চের জন্য আমাকে আসলে যে আমি মনে করি আমি বেটার ফিট, আমার কোয়ালিফিকেশন, আমার বেসমেন্ট ফাউন্ডেশন সেগুলো আমাকে আসলে তৈরি করে দিয়েছে। সো একাডেমিক প্রোফাইল গেল। আপনি শুরুতে বলেছি, শুরুতে সুন্দর একটা স্টোরি দিয়ে শুরু করলেন, লাইফ রিলেটেড, দেন পিএইচডি রিসার্চের কথা বললেন, দেন আপনি আপনার একাডেমিক প্রোফাইলটা বলবেন এবং সেটা কিভাবে আপনার পিএইচডি টপিকের সাথে রিলেটেড সেটাকে রিলেট করবেন। দেন আপনি রিসার্চ এক্সপেরিয়েন্সটা বলবেন, কারণ পিএইচডি করতেই আসবেন আপনি আসলে এখানে রিসার্চ করবেন। অতএব রিসার্চটা কিন্তু জরুরি, যে আপনার কি কি প্রিভিয়াস রিসার্চ এক্সপেরিয়েন্স আছে। আপনি কোনো ল্যাবে কাজ করেছেন, কোনো প্রফেসরের সাথে কাজ করেছেন, কোনো পাবলিকেশন করেছেন, সেই সমস্ত রিসার্চ এক্সপেরিয়েন্স গুলো আপনি এখানে সুন্দর করে তুলে ধরবেন এবং বলবেন যে এইগুলো আমার আসলে এই পিএইচডি রিসার্চের জন্য আমাকে সম্মুখ আমার যে কোয়ালিফিকেশন সেটাকে আমার গ্রো করেছে। বললাম না, পরবর্তী সমস্ত প্যারাগ্রাফ গুলো আপনার পিএইচডি রিসার্চ এর জন্য আসলে কিভাবে আপনি রেডি হয়েছেন বা কেন সেই পিএইচডি রিসার্চের জন্য আপনি যোগ্য, পরবর্তী সমস্ত প্যারাগ্রাফ গুলো সেই ব্যাপারগুলোকে হাইলাইট করবে। এরপর প্রফেশনাল এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে সেটা বলবেন। কেউ যদি টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে থাকেন বা আহ, বাহিরের কোনো অর্গানাইজেশনে কাজ করে থাকেন সেগুলো বলবেন। অথবা যদি এমন হয় যে আপনি প্রোগ্রাম অনেক আগে শেষ করে ফেলেছেন, দেন আপনার কোনো প্রফেশনাল এক্সপিরিয়েন্স হয়েছে, সেগুলো আপনি মেনশন করতে পারেন। তো তাহলে যেটা হবে যে আপনাকে যে পিএইচডি ফান্ডিংটা দিবে, সেই ফান্ডিং এ কিন্তু অনেকাংশে টিচিং অ্যাসিস্ট্যান্ট বা গ্রাজুয়েট রিসার্চ অ্যাসিস্ট্যান্ট বা গ্রাজুয়েট টিচিং অ্যাসিস্ট্যান্ট, সেই পজিশনগুলো কিন্তু এক ধরনের জব পজিশন, এক ধরনের প্রফেশনাল পজিশন। তো তাহলে যেটা হয়, আপনার প্রিভিয়াস এক্সপেরিয়েন্স যদি থাকে, প্রফেশনাল এক্সপেরিয়েন্স, তাহলে কিন্তু আপনার এখানেও ওই প্রফেশনাল পজিশন গুলো পাওয়ার জন্য আসলে সেই সম্ভাবনাটা বেড়ে যায়। সো এই রিলেটেড এক্সপিরিয়েন্স কিন্তু এখন থেকে গ্যাদার করার জন্য একটা টার্গেট সেট করেন এবং সেই বিষয়ে আসলে একটু মনোযোগী হওয়াটা জরুরি বলে আমি মনে করি। দেন পার্সোনাল অ্যাট্রিবিউটস, অনেক মানুষ এগুলো লিখে থাকে, আমার কি কি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস ছিল, কি কি লিডারশিপ স্কিল ছিল, কি কি কো কারিকুলার অ্যাক্টিভিটিস আমি করেছি। আই থিঙ্ক দিস আর নট ব্যাড, ইউ ক্যান মেনশন দেম। ওকে, সো এটা কিন্তু আপনার আসলে আপনার কোয়ালিফিকেশনকে ডিটারমাইন করে। তবে এটা সব ক্ষেত্রে ম্যান্ডেটরি বলবো না, বাট ইটস গুড টু মেনশন দিস ফিচার্স, দেয়ার পার্সোনাল অ্যাট্রিবিউটস বা ফিচার্স বা ক্যারেক্টারিস্টিক্স, সেগুলো থাকাটা আসলে ভালো। দেন আপনি বলবেন যে আপনি প্রথমে পিএইচডি রিসার্চের কথা বলেছেন, মানে আপনি শুরু করেছেন আপনার জীবন দিয়ে, যে আচ্ছা আমি আমার লাইফ এক্সপিরিয়েন্স থেকে এটা মনে হয়েছে, দেন আমার মনে হয়েছে আসলে আমার সায়েন্স পড়া উচিত। দেন আপনি পড়াশোনা শুরু করলেন, দেন আমরা বলেছি পিএইচডি রিসার্চ, যে পিএইচডি আপনি কি করতে চান। আপনি লাইফ এক্সপিরিয়েন্সটাকেও কিন্তু পিএইচডির সাথে রিলেট করবেন। আচ্ছা আমার পিএইচডি রিসার্চ আমি মনে করি আমার এই লাইফ এক্সপিরিয়েন্সটাকে বা এই ব্যাপারগুলোকে জানতে আর একটু হেল্প করবে। দেন কিন্তু আপনি আপনার একাডেমিক কোয়ালিফিকেশন বলেছেন, যে আচ্ছা আমার একাডেমিক কোয়ালিফিকেশন এইগুলো আমি ইয়ে করেছি, তো আমি এই পিএইচডি রিসার্চ করতে আমি আমার সেই ধরনের কোয়ালিফিকেশন আছে। দেন কিন্তু রিসার্চ এক্সপিরিয়েন্স আপনি বলেছেন যে আমি এই ধরনের গবেষণা করেছি, তো আমার এই পিএইচডি রিলেটেড রিসার্চ করার এক্সপিরিয়েন্স আছে, সেইগুলোকে আপনি কিন্তু হাইলাইট করেছেন। দেন কিন্তু আমরা প্রফেশনাল এক্সপিরিয়েন্স বলেছি, পার্সোনাল অ্যাট্রিবিউট বলেছি, এবং আপনি এখন যেটা মেনশন করবেন, কেন এই ইউনিভার্সিটি, কেন এই প্রোগ্রাম, কেন এই ডিপার্টমেন্ট। এর আগে যত কিছু বলেছেন সেই সবকিছু মিলাইও এই প্রোগ্রাম কিভাবে আপনাকে হেল্প করবে আপনার পিএইচডি রিসার্চ অ্যাকমপ্লিশ করতে এবং আপনার গোলকে অ্যাটেইন করতে, সেই ব্যাপারটা কিন্তু আপনি আসলে এই প্যারাগ্রাফে সুন্দর করে মেনশন করবেন। দেন আপনি যেটা করবেন যে আপনার ক্যারিয়ার প্ল্যান বলবেন, ভবিষ্যতে কি করতে চান, কি হতে চান, সেই ব্যাপারগুলো মেনশন করবেন। অনেকে অনেকে যেটা বলে যে না আমি ইউএসএ সেটেল হতে চাই, সেটা বলবো কিনা, কানাডায় সেটেল হতে চাই সেটা বলবো কিনা। আমি বলবো যে আসলে এই জিনিসগুলো মেনশন করার কোনো দরকার নাই। ইভেন আপনি বাংলাদেশে চলে যেতে চান সেটাও মেনশন করার আসলে কোনো দরকার নাই।
কারণ এটা অ্যাডমিশন কমিটি জানতে চায় না যে আপনি থাকতে চান না চলে যেতে চান। সো যখনই কোনো কিছু লিখবেন এসওপিতে, খেয়াল করবেন যে আসলে অ্যাডমিশন কমিটি আসলে কি চায়, বা কোন তথ্যটা আমার অ্যাডমিশনের জন্য হেল্পফুল হবে। আমি একটা সেন্টেন্স লিখে ফেললাম, ও সুন্দর একটা সেন্টেন্স লিখেছি, সেন্টেন্স স্ট্রাকচার সুন্দর হয়েছে, এটাকে রেখে দিই না, ইনফরমেটিভ কিনা, সেই তথ্যটা সেই সেন্টেন্সটা আপনার অ্যাডমিশনের জন্য হেল্পফুল কিনা, সেটা কিন্তু আপনাকে অবশ্যই সেটা খেয়াল করতে হবে। সো ক্যারিয়ার প্ল্যানে আপনাকে সেই জিনিসগুলো মাথায় রাখতে হবে। সো কি ধরনের ক্যারিয়ার প্ল্যান হলে আপনার পিএইচডি অ্যাডমিশনের জন্য হেল্পফুল হয়, আপনি বলবেন যে আপনি গবেষণা রিলেটেড ক্যারিয়ার নিতে চান, অথবা টিচিং এ থাকতে চান, একাডেমিয়াতে থাকতে চান, এইগুলো কিন্তু পিএইচডি পাওয়ার জন্য বেশ হেল্পফুল ক্যারিয়ার প্ল্যান, সেগুলো আপনি মেনশন করতে পারেন। দেন ব্যাক এন্ডে আমরা বলছি যে এরপরে আপনি হচ্ছে যে ওই প্রোগ্রামে যদি আপনার অ্যাডমিশন হয়, তাহলে ওই প্রোগ্রাম থেকে কি কি বেনিফিট আপনি পেতে পারেন সেটা একটা দুইটা সেন্টেন্সে বলবেন, দেন কমিটিকে থ্যাংক ইউ জানিয়ে আপনি শেষ করবেন। এসবই হয়ে গেল। সো আমি মনে করি আপনি যদি এই গাইডলাইন গুলো ফলো করেন, এখানে যে আমি পয়েন্ট গুলো মেনশন করেছি, প্রতিটা পয়েন্টের জন্য একটা একটা করে আপনি প্যারাগ্রাফ লিখবেন, তাহলে সুন্দর একটা এসওপি ইনশাল্লাহ হয়ে যাবে। সো এসওপি একটা গুরুত্বপূর্ণ টুল আমরা বলেছি, সেজন্য কিন্তু আমরা এসওপির প্রতিটা প্যারাগ্রাফ নিয়ে, প্রতিটা পয়েন্ট নিয়ে আমরা কিন্তু বেশ মোটামুটি ডিটেইলড আলোচনা করেছি, যাতে আসলে এটা অ্যাডমিশনের জন্য আপনার এটা রেডি করার জন্য আসলে হেল্পফুল হয়, কারণ এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ টুল। হয়তো একটা ওয়েবিনারে সবকিছু আসলে মেনশন করা সম্ভব নয়, কারণ টাইম কনস্ট্রেন্ট আছে, এখন বাংলাদেশে অনেক 10টা পার হয়ে গেছে। সো অনেকের অনেক ব্যস্ততা আছে। সো পরবর্তীতে আমরা আসলে অন্যান্য রিকোয়ারমেন্ট গুলো নিয়ে চাইলে কথা বলতে পারি। এবং আহ, আরো গুরুত্বপূর্ণ জায়গা যেগুলো আমরা হাইলাইট করেছি, যেটা আমরা বলেছি যে আপনি কিভাবে আসলে কোন সময়ে কোন প্রিপারেশনটা শুরু করবেন, যেটা আমার আমার মনে হয়েছে যে না, আমি যে প্রবলেম গুলো চ্যালেঞ্জ গুলো ফেস করেছি, আমার কখনো মনে হয়েছে এটা আগে শুরু করা উচিত ছিল, কখনো মনে হয়েছে কেন এটা 1 মাস আগে শুরু করলাম না, কখনো মনে হয়েছে যে 2টা 3টা বছর এভাবেই চলে গেল, কেন আমি এটা প্রথম থেকেই দেখি নাই। ওই যে ফুটবল খেলা হয় না, ফুটবল খেলা দেখেন না, যে ওই যে লাস্টের 5 মিনিটে যে খেলার একটা উত্তেজনা কাজ করে না, কোন টিমই কিন্তু আসলে বল বল ছাড়তে চায় না, প্রতিটা টিমই কিন্তু, এইটা যেন আসলে শুরু থেকেই থাকে, শুরু থেকেই যেন আপনি সেই বিষয়টা সেই লক্ষ্যে অটুট থাকেন, সেইভাবে কিন্তু আসলে শুরু করাটা জরুরি, এবং সেটার জন্য টাইম লাইনটা জানাটা জরুরি, যেটা আমি আসলে আপনাদেরকে মেনশন করে দিয়েছি, কখন কোনটা দরকার এবং কোন সময় আপনি সেটা শুরু করবেন। সো আদারওয়াইজ আমাদের আমাদের প্রবলেম হয়েছে, আমরা মনে করি ও হায়ার স্টাডিজে যাবো, অনার্স শেষ করি তারপর চিন্তা করব। না, আসলে এভাবে হবে না, আপনাকে একটু আর্লি শুরু করতে হবে, আর্লি বার্ড হতে হবে। ঠিক আছে। সো এই মোটামুটি সংক্ষিপ্ত আলোচনা ছিল। এখন বলেন, এনিথিং ইন ইউর মাইন্ড, উই ক্যান টক অ্যাবাউট ইউর questions and we'll try to answer your concerns. আসসালামু আলাইকুম স্যার। আমি আমি তানজিম রহমান নিয়ে বলছিলাম এরোস্পেস ফার্স্ট বেস থেকে। স্যার ভালো আছেন স্যার? হ্যাঁ, নিয়াম কেমন আছেন? স্যার আলহামদুলিল্লাহ স্যার। স্যার আপনার টোটাল প্রেজেন্টেশন স্যার অনেক ভালো ছিল স্যার, অনেক সাজানো গোছানো ছিল স্যার। স্যার আমাদের জন্য অনেক হেল্পফুল ছিল। স্যার আপনার কাছে দুইটা প্রশ্ন আছে স্যার। শিওর। আচ্ছা, তানজিম, হ্যাঁ, জি স্যার। তানজিম রহমান নিয়াম, হ্যাঁ নিয়াম, আমি একটু আপনাকে ইন্টারাপ্ট করছি, প্লিজ ডোন্ট মাইন্ড। সম্ভবত প্রভিসি স্যার আমাদের সাথে আছেন। স্যার আমাকে শুনতে পাচ্ছেন? স্যার প্রফেসর জয়েন করেছিলেন বাট এখন নেই, উনি হয়তো লিভ নিয়ে নিয়েছেন। ফাইন। আমি আপনার ওই যে টেক্সটটা দেখলাম আর কি, আমি অবশ্য আহ, আমি ব্যাপারটাকে কতটা ফর্মাল করতে চাই নাই, আমি একটু চাচ্ছিলাম যে স্টুডেন্টদের সাথে ইনফর্মালি একটু কথা বলি, মানে আমার প্ল্যান ছিল আপনাদের সাথে কোশ্চেন আনসার সেশনটা বেশি হোক, কারণ আমরা অনেক সময় অনেক প্রোগ্রাম দেখে থাকি, বাট আমাদের ওই অনেক প্রশ্ন থাকে, যে প্রশ্নের জবাব দেওয়ার মতো আসলে রিসোর্স পার্সন আমরা খুঁজে পাই না। তো আমি এটাকে ইনফর্মালি রাখতে চাইছিলাম, যে একটু আড্ডা টাইপের হোক, সবার সাথে কথা বলি, কোশ্চেন গুলো নিয়ে একটু আলোচনা করি, এই জন্যই আসলে ওইভাবে খুব একটা ফর্মাল ওয়েতে যায় নাই। সো আপনি আমাকে টেক্সট করলেন, এই জন্য আমি দেখলাম যে হ্যাঁ স্যার হয়তো আছেন, তাই আমরা একটু কথা বলি। ওকে নিয়াম, এক্সট্রিমলি সরি, হ্যাঁ আপনি শুরু করেন। আহ, সমস্যা নেই স্যার। স্যার আমার প্রথম প্রশ্নটা হচ্ছে স্যার, দেখা যায় আমরা ইমিডিয়েট গ্রাজুয়েশনের পরে অনেকে হায়ার স্টাডিজে যেতে চাই। দেখা গেছে হচ্ছে আমরা জানুয়ারিতে হচ্ছে গ্রাজুয়েশন কমপ্লিট করলে আমরা পরের ফলে বা হচ্ছে স্প্রিং এ যেতে চাই। তো
তো এক্ষেত্রে দেখা যায় আমাদের অনেকের জার্নাল পাবলিশ করা থাকে না, বা হচ্ছে অনেকের কনফারেন্স বা এগুলো হচ্ছে পাবলিশ করা থাকে না। তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের প্রোফাইল বিল্ড আপের জন্য মানে জিআরই স্কোরটা আসলে মানে কতটুকু নেসেসারি, স্যার এটা সম্পর্কে যদি একটু বলতেন স্যার। স্যার অনেক ইউনিভার্সিটিতে দেখা যায় স্যার হচ্ছে জিআরই নট রিকোয়ার্ড, বাট তারা হচ্ছে স্যার মোটিভেট করে যে স্যার সাবমিট করার জন্য। স্যার আমি নিজেও কয়েকটা ইউনিভার্সিটিতে এইভাবে সেন্ট্রালি অ্যাপ্লাই করেছি, যেখানে স্যার হচ্ছে জিআরই রিকোয়ারমেন্ট ছিল না, বাট তারা বলেছে তারা অ্যাকসেপ্ট করবে। তো স্যার এই যে আমাদের পাবলিকেশনের যে একটা মানে ডিফিসিয়েন্সি, এটাকে স্যার জিআরই স্কোরটা কি সাপ্লিমেন্ট করতে পারে? আচ্ছা, থ্যাংক ইউ নিয়াম, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আহ, আমি বলবো যে এই দুই ধরনের রিকোয়ারমেন্ট আসলে কখন একটা আরেকটার জন্য সাপ্লিমেন্টারি হয়, যখন দুজন একই কাজ করতে পারে, তাই না? যেমন ধরেন আপনি হচ্ছে যে একজন ক্লার্ক নিয়োগ দিচ্ছেন, আরেকজন ক্লার্ক নিয়োগ দিবেন, তো একজনকে সরিয়ে আরেকজনকে রিপ্লেস করতে পারবেন, দুজন একই কাজ করতে পারে। বাট জিআরই আপনার যে ধরনের কোয়ালিফিকেশনকে হাইলাইট করে, আপনার রাইটিং স্যাম্পল কিন্তু আপনার ডিফারেন্ট টাইপ অফ কোয়ালিফিকেশনকে হাইলাইট করে। সো আমি বলবো না যে ব্যাপারগুলো সাপ্লিমেন্টারি। আমি মনে করি আপনি যেটা করতে পারেন এইটাকে ইজিলি গেইন করার জন্য কোলাবোরেশনে যাওয়া। যেমন ধরেন যে আপনাদের ক্লাসমেট যারা আছে সবাই মিলে একটা টিম আপ করেন, সবাই বলতে গেলে ছোট ছোট গ্রুপ। যেমন ধরেন যে তিনজন মিলে একটা গ্রুপ করলেন, সেখানে আপনারা একজন ফ্যাকাল্টি মেম্বারকে সিলেক্ট করেন যিনি আপনাদেরকে সুপারভাইজ করবেন। সো এইভাবে একটা পাবলিকেশন হতে পারে। তাহলে যেটা হবে যে কোলাবোরেশনে অনেক কিছু শিখবেন, প্লাস একটা পাবলিকেশনে একজন কন্ট্রিবিউট করলে যে ধরনের এফোর্ট লাগে অতটা এফোর্ট কিন্তু লাগবে না। হ্যাঁ, আরেকটা বিষয়, কোনো কোনো জায়গায় কিন্তু ফার্স্ট অথরশিপটা রিকোয়ার করে, যে আপনি অ্যাপ্লাই করবেন আপনার রাইটিং স্যাম্পলে আপনাকে ফার্স্ট অথর হতে হবে, সেটা কিন্তু প্রেফার্ড। অথবা কোনো কোনো জায়গায় দ্যাট ইজ রিকোয়ার্ড। সো সেটাও কিন্তু আসলে মাথায় রাখতে হবে। বাট কোলাবোরেশনে কাজ করলে আমরা দেখছি যে একটা আইডিয়া নেই যখন আমরা শুরু করি, তখন আরো দুইটা তিনটা আইডিয়া চলে আসে। তো যেটা হয় যে ওই প্রতিটা আইডিয়া তখন দুই তিনজন ভাগ করে নিলেন, নিয়ে সবাই সবার প্রজেক্টে কন্ট্রিবিউট করবেন। যে মূল কন্ট্রিবিউটর থাকবে সে ফার্স্ট অথার থাকলো, যিনি সুপারভাইজ করেন টিচার তিনি লাস্ট অথার থাকেন, সচরাচর এটাই নিয়ম। আর বাকি দুজন সেকেন্ড অ্যান্ড থার্ড অথার থাকলেন, সেটা। সো এইভাবে কোলাবোরেশনের মাধ্যমে আমরা এই রাইটিং স্যাম্পল বা এই লিমিটেশনটা কিন্তু আমরা কমিয়ে কমিয়ে আনতে পারি। তবে জিআরই রিকোয়ারমেন্ট স্কোর বা জিআরই স্কোর অনেক বেশি হলে রাইটিং স্যাম্পলের রিকোয়ারমেন্টকে শিথিল করবে, সেটা আমার আসলে মনে হয় না। দুই ধরনের রিকোয়ারমেন্ট। আর আরেকটা বিষয় আপনি যেটা বলেছিলেন যে জিআরই ইজ নট রিকোয়ার্ড বাট প্রেফার্ড, এটা আমি শুরুতে বলেছি যে কোনো কোনো জায়গায় জিআরই রিকোয়ার্ড নয় বাট প্রেফার্ড লেখা থাকে। সো প্রেফার্ড মানে হলো রিকোয়ার্ড নয়, তার মানে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। বাট প্রেফার্ড শব্দটা থাকলে যেটা হয়, প্রবলেমটা যেটা হয়, একটু রিস্ক থেকে যায় অ্যাডমিশনটা পেতে। তার মানে তারা ওটাকে মাস্ট করে দিচ্ছে না, বাট যারা জিআরই স্কোর সহ অ্যাপ্লাই করবে তাদেরকে তারা প্রেফার করবে। তার মানে আপনার যেহেতু সেটা নাই বা আমার সেটা নাই, তো আমি কিন্তু আসলে ওই রেসে একটু পিছিয়ে গেলাম। এই জন্য যখন অ্যাপ্লাই করবেন তখন খেয়াল করবেন জিআরই স্কোর যদি না থাকে তাহলে অ্যাটলিস্ট যেখানে জিআরই প্রেফার্ড সেটাকেও এড়িয়ে চলার চেষ্টা করবেন, কারণ চান্সেস অফ অ্যাডমিশন আর ভেরি লো দেয়ার। নিয়ম, থ্যাংক ইউ। আমি কি আচ্ছা। হ্যাঁ স্যার, আপনার প্রশ্ন স্যার আমার কোয়েশ্চেনের স্যার অনেকাংশে আনসার করেছি স্যার। স্যার আমার আরেকটা প্রশ্ন ছিল স্যার। স্যার আপনি প্রফেসর মেলিং নিয়ে স্যার হচ্ছে চমৎকার কিছু স্যার স্লাইড দেখাইলেন স্যার। বাট স্যার আমার একটা প্রশ্ন হচ্ছে, আমরা মিলিং এর সময় মানে কোয়ান্টিটিটা বেশি মানে ভ্যালু দিব, নাকি হচ্ছে কোয়ালিটিটাকে বেশি ভ্যালু দিব? যেমন আমরা হচ্ছে যদি স্যার হচ্ছে টোটাল 200-300 প্রফেসরকে মেল দিতে পারি, সেখানে হচ্ছে রিসার্চ করে যদি আমরা 20 জন প্রফেসরকে মেল দিতে পারি, আমাদের 200-300 প্রফেসরের কাছ থেকে রিপ্লাই পাওয়ার সম্ভাবনাটা স্যার বেড়ে যায়। তো সেক্ষেত্রে স্যার হচ্ছে আমরা যদি রিসার্চ করে 200-300 প্রফেসরকে মেল দিতে চাই, দেখা যায় স্যার অনেক বড় একটা সময় চলে যাবে। স্যার আপনি আমাদেরকে একটা জিনিস অ্যাভয়েড করতে বলেছেন, যে স্যার একটা কমন টেমপ্লেট অ্যাভয়েড করতে বলেছেন স্যার। যদি স্যার আমরা এই ক্ষেত্রে একটা কমন টেমপ্লেট ইউজ করে জাস্ট একটা প্যারা, একটা ডেডিকেটেড প্যারা রাখি স্যার, যেখানে আমরা ওই একটা স্পেসিফিক প্রফেসরের কাজ নিয়ে শুধু হচ্ছে ওইটা লিখলাম, তারপর তাদেরকে পাঠালাম স্যার, এটা আমাদের জন্য স্যার বেশি হ্যান্ডি হবে নাকি? এটা একটা সুন্দর কনসার্ন, সুন্দর একটা প্রশ্ন করেছেন নিয়াম, থ্যাংক ইউ। আমি যেটা বলেছি যে খুবই কমন টাইপের ইমেল যেন না হয়। তার মানে আপনাকে প্রতিটা প্রফেসরের জন্য ডিফারেন্ট স্ট্রাকচারে ইমেল লিখতে, ব্যাপারটা কিন্তু এরকম নয়। কিছু কিছু জায়গায় যদি আপনি চেঞ্জ করেন,
জাস্ট এখানে যেমন আমরা টাইটেলের কথা বলেছি, টাইটেল অফ দ্য পেপার, আপনি ওই প্রফেসরের একটা টাইটেল ওখানে মেনশন করে দেন যে এই কাজটা আমি তোমার পড়েছি। আর সে তো আর আপনাকে ওই জুম মিটিং করে বলবে না যে আচ্ছা ঠিক আছে তোমার পরীক্ষা নেব। হ্যাঁ, এইভাবে সময়টা সেভ করতে পারেন যে আপনি জাস্ট একটা প্রফেসরের, গুগল স্কলার প্রায় প্রফেসরের থাকে, প্রোফাইল থাকে, সেটা খুঁজে পাওয়া খুব একটা বেশি সময় সাপেক্ষ ব্যাপার নয়। আপনি জাস্ট ওখানে প্রফেসরের নাম লিখে অথবা প্রফেসরের যখন আপনি ওয়েবসাইট ভিজিট করবেন সেখানে আপনি তার গুগল স্কলার প্রোফাইল, অন্যান্য প্রোফাইলগুলো আপনি পাবেন। জাস্ট যে একটা কাজের আপনি টাইটেল ওখান থেকে নিয়ে এখানে পেস্ট করে ওটাকে ইনভার্টেড কমার ভিতরে আসলে কোড করে দেন। কোড করে দিয়ে তো আপনি বলেন যে হ্যাঁ এই কাজগুলো ভালো লাগছে, কোনো কোনো জায়গায় একটা দুইটা ওয়ার্ড চেঞ্জ করতে হবে। কেউ কেউ হয়তো দেখা যাচ্ছে কাজ করে এই বিষয়ে, আরেকজন কাজ করে একটু ডিফারেন্ট বিষয়ে, কাছাকাছি বাট ডিফারেন্ট। ওই দুইটা তিনটা ওয়ার্ড আপনি চেঞ্জ করে দেন, বাকি স্ট্রাকচার সেম থাকবে। তো তাহলে জি স্যার। প্রফেসর বুঝবে যে হ্যাঁ আপনি তার কাজ নিয়ে পড়েছেন। বাট একদমই যদি জেনারিক ইমেল হয় যে তুমি খুব ভালো কাজ করো, তোমার কাজ খুব সুন্দর, আমি এই কাজ নিয়ে খুবই আগ্রহী, আমি কাজ করতে চাই, আমি এই ল্যাবে থাকতে চাই, তো তখন কিন্তু আপনার একটা পজিটিভ ইমপ্রেশন না হয়ে সেটা কিন্তু একটু নেগেটিভ হয়। প্রফেসররাও কিন্তু এগুলো বোঝে যে স্টুডেন্টরা সময় বাঁচানোর জন্য হয়তো এগুলো করে থাকবেন। তবে আমি যেটা বলবো, আপনি সময়টাকে একটু বাঁচানোর জন্য আপনি জাস্ট ওই প্রফেসরের গুগল স্কলারিতে যান, এটা কয়েক সেকেন্ডের ব্যাপার, যাই 1-2 মিনিটে একটা স্টাডি দেখে আপনি হচ্ছে যে জাস্ট অ্যাবস্ট্রাক্টটা একটু দেখবেন। টাইটেল দেখলে অনেক সময় বোঝা যায় যে না এই পেপারে কি আছে। স্যার সেই এক্ষেত্রে টাইটেলটা জাস্ট তাদের কপি করে একবারে পেস্ট করে দিয়ে। হুম। জি স্যার। স্যার এক্ষেত্রে প্রফেসর তো একবারে রিসেন্ট কাজগুলো স্যার আমাদের বেশি ফোকাসে রাখা উচিত হয়তো স্যার। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি সেটাই করবেন। অথবা 2-3 বছর আগের কাজ হলেও সমস্যা নাই, রিসেন্ট বলতে গেলে বিগত 5 বছরের কাজকে আপনি টার্গেট করবেন। আরেকটা বিষয় হলো যে আমি যে জিনিসটা এখানে মেনশন করি নাই সেটা হলো যে প্রফেসর, আপনি কিভাবে বুঝবেন একজন প্রফেসরের ফান্ড আছে, সেটা কিন্তু আসলে একটু চিন্তায় রাখা জরুরি। অনেক সময় কিন্তু ওয়েবসাইটে মেনশন থাকে না যে তারা স্টুডেন্ট নিচ্ছে কি নিচ্ছে না, সরি, ফান্ড আছে কি নাই, সেগুলো কিন্তু অনেক সময় ওয়েবসাইটে থাকে না। এই জন্য কিন্তু তার গুগল স্কলার বা এরকম যে ধরনের রিসার্চ প্রোফাইল আছে সেগুলো দেখাটা জরুরি। আপনি যদি সেখানে যেয়ে দেখেন, আপনি জাস্ট ওখানে ইয়ার এবং সাইটেশনের দুইটা কিন্তু অপশন থাকে, যদি ইয়ারে ক্লিক করেন তাহলে কিন্তু কোন ইয়ারে কতটা পাবলিকেশন সেই লিস্টটা কিন্তু চলে আসে গুগল স্কলারে। দেখবেন যদি রিসেন্ট ইয়ার গুলোতে প্রফেসরের অনেক পাবলিকেশন থাকে, তার মানে বুঝতে হবে যে ওই প্রফেসরের আসলে ফান্ড আছে, তার স্টুডেন্ট আছে এবং সে কাজ করছে এবং তার স্টুডেন্ট নেওয়ার সম্ভাবনা আছে। এইভাবে কিন্তু একজন প্রফেসরের ফান্ড আছে কিনা যদি ওয়েবসাইটে মেনশন না থাকে, আপনি এভাবেও কিন্তু জানতে পারেন জি স্যার। যে রিসেন্ট স্যার কাজগুলো তার ধন্যবাদ স্যার। আছে কিনা। হুম, ইউর মোস্ট ওয়েলকাম। আর এনি কনসার্ন বলেন। আমরা একটু প্রশ্নগুলো নিয়ে বেশি আলোচনা করতে চাই, কারণ হচ্ছে যে এরকম সেশন অনেক হয়, বাট হচ্ছে স্পেসিফিক কোশ্চেন গুলো নিয়ে আসলে কথা বলার সুযোগ আসলে খুব কম আসে। আর কারো কোনো কনসার্ন থাকলে আমরা সে বিষয় নিয়ে একটু কথা বলতে পারি। স্যার আমি আবার আরেকটু ইন্টারাপ্ট করি স্যার। হ্যাঁ নিয়ম, স্যার শিওর। বারবার ইন্টারাপ্ট করা হয়ে যাচ্ছে স্যার। নো স্যার প্রবলেম। আমার স্যার এখনকার প্রশ্নটা হচ্ছে স্যার এসওপি বেস স্যার। স্যার দেখা যায় আপনি একটা সেগমেন্ট অ্যাড করতে বলেছেন যেটা হচ্ছে স্যার প্রফেশনাল এক্সপিরিয়েন্স এর যে বিষয়টা। স্যার দেখা যায় আমরা যারা ফ্রেশ গ্রাজুয়েট স্যার আমাদের এই এক্সপিরিয়েন্সটা থাকে না বললেই চলে। তো সেক্ষেত্রে হয়তো আমাদের ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং এর এক্সপিরিয়েন্স থাকে বা স্যার হচ্ছে কোনো একটা কোর্স, স্পেসিফিক কোর্স থাকে যেটা স্যার হচ্ছে আমাদেরকে একটা পার্টিকুলার রিসার্চের দিকে স্যার হচ্ছে আমাদেরকে মোটিভেট করে স্যার, সেগুলো তো হচ্ছে আমাদের অ্যাড করলেই চলে। স্যার আবার অনেক জায়গায় স্যার এসওপির একটা লিমিট থাকে যে স্যার হচ্ছে 1 পেজের ভিতরে লিখতে হবে, আর অনেক জায়গায় স্যার হচ্ছে 2 পেজের ভিতরে লিখতে হবে। স্যার যেখানে 1 পেজের ভিতরে লিখতে হয় স্যার সেখানে তো হচ্ছে আমাদের মানে যেই আমাদের যে পার্সোনাল মোটিভেশন স্যার ওগুলো অ্যাড করার চেয়ে স্যার হচ্ছে আমাদের একাডেমিক মোটিভেশন বা স্যার রিসার্চ এক্সপিরিয়েন্স এগুলো অ্যাড করা বোধহয় স্যার বেশি বেটার। এইটা আসলে এটার কোনো ইউনিভার্সাল গাইডলাইন নাই নিয়ম, আপনি যেটা বলছেন দ্যাটস ট্রু, যে কোনো কোনো জায়গায় বলে দেওয়া হয় যে এসওপি তে তারা কি চাচ্ছেন। অতএব সেই সব জায়গাতে কিন্তু আপনাকে ওইটাকে ফলো করতে হবে, ফরম্যাটটাকে ফলো করতে হবে। কোন কোন জায়গায় পার্সোনাল স্টেটমেন্ট চাই আলাদা করে, সো সেটার কিন্তু একটা গাইডলাইন থাকে, সেটাকে আপনার ফলো করতে হবে। বাট ব্যাপারগুলো খুব একটা ডিফার করে না, খুব একটা ডিফার করে না, প্রায় কাছাকাছি জিনিসগুলো থাকে। আপনি ওইটা অনুযায়ী জাস্ট ওই ওই ব্যাপারটাকে একটু মডিফাই করবেন। আর আপনি যে রিসার্চ প্রফেশনাল এক্সপিরিয়েন্সে যেটা, যে কথাটা বললেন, এইটা আসলে আসলে ব্যাপারটা গুরুত্বপূর্ণ যে ফ্রেশ গ্রাজুয়েট যারা, বা আমি যে টার্গেট করছি আর্লি বার্ডসদের জন্য 7 সেমিস্টারে তারা অ্যাপ্লাই করবে, এদের জন্য আসলে একটু কঠিন হয়ে যায় যে যে প্রফেশনাল এক্সপিরিয়েন্সটাকে গ্যাদার করা। এই জন্য যেটা হতে পারে, পার্ট টাইম আপনি যে কাজগুলো করেছেন
যে আপনি হয়তো কোনো টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছেন, সম্ভবত আমাদের ইউনিভার্সিটিতে এই ধরনের প্রোগ্রাম চালু হয়েছিল, কয়েকজনকে টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে কয়েকবার নিয়োগ দেওয়া হয়েছে, আমি জানি না সেটা কন্টিনিউ হচ্ছে কিনা। সেই পজিশন গুলো আপনার জব এক্সপিরিয়েন্স কাউন্ট হতে পারে। আপনি হচ্ছে যে, তবে হ্যাঁ আরেকটা জিনিস বলে রাখি, আমি যেটা ভুলে গেছি আগে মেনশন করতে, যে যে কোনো জব এক্সপিরিয়েন্সই আবার আসলে মেনশন করার দরকার নাই। আপনি দেখবেন যে আপনার রিসার্চের সাথে স্যুট করে কিনা। আপনি যে পিএইচডি টপিকটা মেনশন করেছেন, যে বিষয়ে কাজ করতে আপনি চান, আগ্রহী, সেইটাকে আসলে আপনার এই ব্যাপারটাকে রেজোনেট করতে পারে কিনা, রেশনালটা আসলে আপনি দাঁড় করাতে পারছেন কিনা। সো তার মানে কি, যে যে জব এক্সপিরিয়েন্স কে কানেক্ট করা যায়, যে জব এক্সপিরিয়েন্স আপনার রিসার্চের সাথে রিলেটেড, বা আপনাকে প্রতিটা ব্যাপারকে রেজোনেট করতে হবে যে না আপনি এই কাজ করেছেন, এই ধরনের আপনার প্রফেশনাল এক্সপিরিয়েন্স আছে, রিসার্চ এক্সপিরিয়েন্স আছে, যেগুলো আপনার ফাউন্ডেশনটাকে বেস করে দিছে যে আপনার, সো আপনি পিএইচডি, এই বিষয়ে পিএইচডি করতে আপনার সেই সেই আপনি মনে করেন আপনি বেটার কোয়ালিফাইড অর ফিট। সো যে কোনো এক্সপিরিয়েন্সই আবার মেনশন করার দরকার নাই, রিলেটেড এক্সপিরিয়েন্স কিন্তু আসলে আমাদের মেনশন করা উচিত। সেই জন্য বললাম টিচিং অ্যাসিস্ট্যান্ট হতে পারে। তারপরে হচ্ছে যে আপনি আরো অন্যান্য কাজ যেগুলো আছে, অনলাইনে হয়তো কোথাও ইয়ে করতে পারেন। বিভিন্ন এখন অনলাইন টিচিং, অনলাইনে নানান ধরনের প্রোগ্রাম আসছে, সেগুলো আমার চাইতে আপনারা ভালো জানেন, সেই ধরনের সোর্স হতে পারে। তবে ফ্রেশ গ্রাজুয়েটদের জন্য টিচিং, প্রফেশনাল এক্সপিরিয়েন্সটা আসলে কঠিন। তবে হ্যাঁ, এটা কিন্তু আসলে একদম ম্যান্ডেটরি নয় যে প্রফেশনাল এক্সপিরিয়েন্স থাকতেই হবে। থাকলে ভালো, বাট না থাকলে এমন নয় যে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। আর কোনো ইউনিভার্সাল গাইডলাইন নাই যে এইগুলো থাকতেই হবে, বাট যেগুলো থাকলে ভালো হয় সেগুলোর কথা আমরা আসলে বলেছি। কোনো কোনো ক্ষেত্রে ইউনিভার্সিটির একটা ফরম্যাট থাকে, যেমন এটি অস্টিনে আমি গত বছর যেভাবে অ্যাপ্লাই করেছি সেটা একটা ডিফারেন্ট ফরম্যাট ছিল। এইবার শুনতেছি যারা অ্যাপ্লাই করছে, আমি কয়েকজনকে রিকমেন্ডও করেছি, এখানে রিকমেন্ডেশন লিখেছি ওদের জন্য। তো তারা বললো যে দেখলাম যে একটু ডিফারেন্ট টাইপের রিকোয়ারমেন্ট তারা চাচ্ছে এখন নতুন করে। তো সেটা তখন আপনার ইউনিভার্সিটি রিকোয়ারমেন্ট অনুযায়ী ওটাকে মডিফাই করতে হবে, কোন বিষয়গুলো থাকবে থাকবে না, কি কি বিষয় নিয়ে লিখতে হবে, তখন আপনি সেভাবে ডিসাইড করেন। বাট একটা কমন টেমপ্লেট যদি আপনার থাকে, তখন ওইটাকে মডিফাই করতে আসলে সময় লাগে না। হ্যাঁ স্যার। তবে হ্যাঁ, নিয়ম যেটা বললেন এটা কঠিন, এটা কঠিন আসলে ফ্রেশ গ্রাজুয়েটদের জন্য প্রফেশনাল এক্সপিরিয়েন্সটা, বাট এটা ম্যান্ডেটরি নয়, থাকলে বেটার। হ্যাঁ নিয়ম, জি আমি কি স্যার, স্যার শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ স্যার। স্যার আপনার ইনফরমেশন স্যার যথেষ্ট জাস্টিফাইড ছিল স্যার, থ্যাংক ইউ স্যার। আমি আহ, কয়েকজনকে চিনি যাদের কোনো প্রফেশনাল এক্সপিরিয়েন্স ছিল না, বাট তারা ইউটি অস্টিনে আমাদের সাথে এসেছেন। কয়েকজনের ছিল, যেমন এনআইতে এসছে, এনআইতে টিচিং এক্সপিরিয়েন্স ছিল, সে বুয়েটে আছে। আরেকটা ছোট ভাই আছে অনেক, মজুমদার, সম্ভবত ঢাকা ইউনিভার্সিটির, ও ইভেন মাস্টার্সও শেষ করতে পারে নাই, ইউটি অস্টিনে চলে এসেছে পিএইচডি করতে। সো আমি এই জন্য বলেছি মাস্টার্স সবসময় নট রিকোয়ার্ড, আপনি সেভেন সেমিস্টার থেকে অ্যাপ্লাই করবেন। এবং টিচিং এক্সপিরিয়েন্সও কিন্তু, সরি, জব এক্সপিরিয়েন্স বা প্রফেশনাল এক্সপিরিয়েন্সও কিন্তু সব ক্ষেত্রে রিকোয়ার্ড নয়, যেটা আমি বলতেছি যে অনেকেই জব এক্সপিরিয়েন্স ছাড়াও কিন্তু অ্যাডমিশন পাচ্ছেন। স্যার এক্ষেত্রে স্যার হচ্ছে আমরা যারা ডিরেক্ট ব্যাচেলর টু পিএইচডি প্রোগ্রামে স্যার হচ্ছে যেতে ইচ্ছুক, স্যার মাঝখানে অনেকে বলে যে স্যার হচ্ছে মাস্টার্স প্রোগ্রামটা ইম্পর্টেন্ট একাডেমিক গ্রোথের জন্য। তো আমাদের জন্য স্যার মাস্টার্স প্রোগ্রামটায় এনরোলড হওয়া বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে নাকি স্যার হচ্ছে পিএইচডি তে এনরোলড হওয়াটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে স্যার, যদিও স্যার মাস্টার্স স্কলারশিপ পাওয়া যায় না একদমই। মাস্টার্স এর চ্যালেঞ্জটা হলো ফান্ডিং, একটা বিরাট চ্যালেঞ্জ, মাস্টার্স এর ফান্ডিং কম। আমি বলবো ইউএস এর অনেক ইউনিভার্সিটি আছে যেখানে মাস্টার্স লিডিং পিএইচডি, আমি বলবো আপনি ওই প্রোগ্রামগুলোকে টার্গেট করবেন, যেখানে কোনো টার্মিনেটেড মাস্টার্স নাই, বাট যে আপনি যখন পিএইচডি করবেন সে প্রসেসের ভিতর দিয়ে আপনি একটা মাস্টার্স ডিগ্রি পাবেন, প্লাস পিএইচডি ডিগ্রি পাবেন। কারণ প্রথম দিয়ে যে 2 বছর আসলে কোর্স তারা করিয়ে নেয়, এটার পরিবর্তে আসলে একটা মাস্টার্স ডিগ্রি, একটা থিসিস করা লাগে সম্ভবত, সেটা করলে একটা মাস্টার্স ডিগ্রি তারা দিয়ে দেয়। তো ইউএস এর অনেক ইউনিভার্সিটি আছে যেগুলো মাস্টার্স লিডিং পিএইচডি আপনি, বা আপনারা সেগুলোকে টার্গেট করতে পারেন। আর আমি মনে করি না যে আসলে আলাদা মাস্টার্স করে দেন পিএইচডির জন্য অ্যাপ্লাই করতে হবে, এটা আমার মনে হয় না। আমার অনেক ফ্রেন্ড আছে এখানে যারা আমরা একসাথে পিএইচডি করছি, ইভেন ইউএস নেটিভ অনেকে আছেন, তাদের অনেকেরই মাস্টার্স নাই, ডিরেক্ট পিএইচডি তে এসে আসলে তারা এনরোল করছে। তো এইটা আমি বলবো সব ক্ষেত্রে সত্য নয় যে মাস্টার্স থাকতেই হবে।
তবে এটা সত্য যে আপনার প্রোফাইলটা যত হাই হবে, যত বেটার হবে, তত চান্সটা বেড়ে যায় নিঃসন্দেহে। যে একটা যদি এক্সট্রা মাস্টার্স থাকে, সেটা তো অ্যাডমিশনের চান্সটাকে আরো বাড়ায় দেয়। তবে সেটা সবক্ষেত্রে রিকোয়ার্ড নয়, কারণ আপনি অ্যাপ্লাই করবেনই মাস্টার্স লিডিং পিএইচডি প্রোগ্রামগুলোতে, সো তারা জানে যে আপনাকে মাস্টার্স তারা একটা করাই নেবে। আর জি স্যার। মাস্টার্সের চ্যালেঞ্জটা হলো ফান্ডিং চ্যালেঞ্জ, সো আমি বলবো পিএইচডি তে অ্যাপ্লিকেশন করতে, সেটা প্রেফার্ড। জি স্যার। তো আর কারো কোনো কনসার্ন, নিয়াম? আপনার কি আপনি জবাব পেয়েছেন? জি স্যার, স্যার আমি জব পেয়েছি স্যার, থ্যাংক ওকে। ইউ স্যার। আর আর কোনো কনসার্ন আছে? Assalamu alaikum, sir. I'm Raith from Aerospace Second Batch. ওয়ালাইকুম সালাম। Uh, Sir, thank you, sir, for your amazing session. স্যার আমার কোশ্চেনটা ছিল হচ্ছে মেনলি প্রফেসর হান্টিং নিয়ে। ওকে। স্যার আমরা হচ্ছে জানি যে লিঙ্কডইন একটা ভালো মিডিয়াম প্রফেসর খোঁজার জন্য। তারা হচ্ছে ওইখানে পোস্ট দিয়ে থাকে যে এতজন পিএইচডি ক্যান্ডিডেট দরকার অথবা তাদের স্টুডেন্ট দরকার, কিন্তু এইটা ছাড়া কি আর কোনো ওয়ে আছে যে যেটা দিয়ে আমরা দেখতে পারি? এটা একটা সুন্দর কোশ্চেন, রাইট, থ্যাংক ইউ। আসলে হ্যাঁ, আরো অনেক ওয়ে ওয়ে আছে যেগুলো আপনি চেক করতে পারেন যে আসলে প্রফেসর স্টুডেন্ট নিচ্ছে কিনা বা ফান্ড আছে কিনা। সেটা জানার একটা ওয়ে হলো যে আপনি যে প্রোগ্রামকে টার্গেট করছেন সেই প্রোগ্রামের আন্ডারে দেখবেন যে ফ্যাকাল্টি মেম্বার্স প্রোফাইল, যেগুলো সেই প্রোফাইলগুলো দেখবেন, প্রতিজনের প্রোফাইল দেখবেন, সিভি চেক করবেন। তারা যদি কোনো নতুন স্টুডেন্ট খুঁজে থাকে বা নিচ্ছে সেরকম কোনো কিছু হয় তার ল্যাবে বা কোনো অন্য কোনো রিসার্চ সেন্টারে, সেটা অবশ্যই সেখানে মেনশন থাকে। আইদার তার ওয়েব পেজে মেনশন থাকবে অথবা সিভিতে মেনশন থাকে অনেক সময়। অনেক সময় সেখানে না থাকলেও যেটা হয় জানার আরেকটা ওয়ে, আমি একটু আগে নিয়ম এর প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলছিলাম যে ওই প্রফেসরের যে রিসার্চ প্রোফাইল সেটাকে দেখা। আপনি রিসেন্টলি দেখবেন যে 1-2 বছরে, যে গত 1-2 বছরে তার পাবলিকেশন কেমন আছে। যদি বোঝেন যে ভালো নাম্বার অফ পাবলিকেশন তার আছে, তাহলে বুঝতে হবে যে না, আসলে তার ফান্ড আছে এবং সে স্টুডেন্ট নেওয়ার চান্সটা তার অনেক বেশি। তখন আপনি তাকে মেইল করবেন, যোগাযোগ করবেন। তো লিঙ্কড ইন ছাড়াও এভাবে প্রফেসরদের সাথে যোগাযোগ করে জানা যেতে পারে যে একটা তার ওয়েব পেজ, গুগল স্কলারে তার নাম্বার অফ পাবলিকেশন, রিসেন্ট ওয়ার্কস, সেগুলো হতে পারে, তার নিজের ওয়েবসাইট হতে পারে, ইউনিভার্সিটির ওয়েবসাইটে মেনশন করতে পারে, অথবা তার সিভিতে অনেক সময় মেনশন থাকে। এভাবেও আপনি আসলে জানতে পারেন। এবং তারপর তাকে আপনি নক দিলেন, যোগাযোগ করলেন। হ্যাঁ। থ্যাংক ইউ, স্যার। হ্যাঁ, আরেকটা বিষয় হলো, আমি যে জিনিসটা মেনশন করতে ভুলে গেছি, যে ফান্ডিং কিন্তু আসলে দুই ভাবে হতে পারে। একটা হলো সেন্ট্রাল ফান্ডিং, আরেকটা হলো প্রফেসরস যে ওন ফান্ড, যেটা সেটা হতে পারে আর কি। তো আপনারা যখন অ্যাপ্লাই করবেন, তখন কিন্তু একটু প্রফেসরের সাথে কমিউনিকেট করে অ্যাপ্লাই করবেন। এইটা কিন্তু আপনাদের ইঞ্জিনিয়ারিং সেক্টরে আপনার অ্যাডমিশনের চান্সটাকে বাড়িয়ে দেয়। আমার মতো সোশ্যাল সায়েন্সের যারা, এদের ক্ষেত্রে যেটা হয়, আমাদের সেন্ট্রাল ফান্ডিংটা বেশি। So, আমাদের কিন্তু ওই সেন্ট্রালি অ্যাপ্লাই করতে হয়, দেন সেভাবে কম্পিট করে আসলে ফান্ডিংটাকে এনশিওর করতে হয়। কারণ আমাদের প্রফেসরের আসলে পার্সোনাল ফান্ড থাকে কম, জানেন যে এই সাবজেক্টগুলোর ফান্ড আসলে কম। তো আপনাদের ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডে যেটা হয় যে আপনি প্রফেসরকে মেইল করবেন যোগাযোগ করে, দেন প্রফেসর যদি চায় এরপরে অ্যাপ্লাই করলে যেটা হবে যে আপনার অ্যাডমিশনের চান্সটা বেড়ে যায়। যদি প্রফেসর কোনো ধরনের রিপ্লাই না দেয় বা রিপ্লাই দিচ্ছে তার কাছে ফান্ড নাই, বাট সে আপনাকে বলছে যে তুমি অ্যাপ্লাই করো, তাও অ্যাপ্লাই করতে পারেন। অনেক সময় সেন্ট্রাল ফান্ডিং এও সেই ধরনের চান্স বা সুযোগ থেকে যায়। তবে বেটার হলো, কারণ একটা একটা অ্যাপ্লিকেশনে যেহেতু এখানে 10-12 হাজার বা 8-10 হাজার বা 15 হাজার একটা খরচের ব্যাপার আছে, বেটার হলো যে প্রফেসরের সাথে যোগাযোগ করে কমিউনিকেট করে দেন সে যদি বলে এরপর অ্যাপ্লাই করা, সেটা কিন্তু বেটার। তো এই ধরনের দুই ধরনের ফান্ডিং আছে, সেন্ট্রাল ফান্ডিং এবং প্রফেসর ফান্ডিং। তো আপনাকে ওইভাবে ডিসাইড করতে হবে যে আপনার সেফ জোন কোনটা, সেইভাবে কিন্তু সেইভাবে অ্যাপ্লাই করলে চান্সটা বেড়ে যায়। রাইট। আর স্যার আন্ডারস্ট্যান্ড, স্যার। হুম, আর বলেন, এনিওয়ান এলস? স্যার আমি একটা কোশ্চেন করতে চাচ্ছি স্যার। আমি লাবিবা বলছিলাম, লাবিবা রহমান সিথি, হ্যাঁ হ্যাঁ, অ্যারোস্পেস। লাবিবা বলেন। হুম হুম। স্যার মাস্টার্স এ যে প্রফেশনাল প্লেসমেন্ট গুলো দেয়, এটা কি সব স্টুডেন্টদেরকে নিয়ে দেয় নাকি যারা শুধু ভালো রেজাল্ট করে? আর যারা সবাইকে নিতে গেলে এটা কি নিজে ম্যানেজ করে নিতে হবে নাকি ভার্সিটি দিবে প্রফেশনাল প্লেসমেন্টের সবাই কথা? সবাই ম্যানেজ করে, আমি প্রশ্নটা আপনার বুঝি নাই, আরেকবার বলবেন?
স্যার আমি অনেক জায়গায় দেখেছি যে ওরা হচ্ছে প্রফেশনাল প্লেসমেন্ট দেয় ইউনিভার্সিটি গুলো, এই প্লেসমেন্ট গুলো কি সবাইকে দিবে নাকি যারা মনে করেন ভালো রেজাল্ট করছে তাদেরকে দিবে, এটা বলতে চাচ্ছিলাম। প্রফেশনাল প্লেসমেন্ট বলতে গেলে আপনি প্রফেশনাল পজিশন গুলোর কথা বলছেন, জি স্যার। রাইট? জি ওকে, স্যার। সেগুলোর জন্য নির্দিষ্ট ক্রাইটেরিয়া থাকে, রিকোয়ারমেন্ট থাকে, সো সেগুলো ফুলফিল করলেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন সেই পজিশন গুলোর জন্য। এরকম কয়েক জায়গায় হচ্ছিল, আমি আমি এক জায়গায় যোগাযোগ করেছিলাম, তো প্রফেসর পজিটিভ ছিল, অ্যাপ্লাই করতে বলছিল, পরে অ্যাপ্লাই করতে পারি নাই। তো তাদের কিছু পজিশন থাকে, কিছু পজিশন পোস্ট ডক্টরাল পজিশন থাকে, পিএইচডি পজিশন থাকে, ইভেন বিভিন্ন ধরনের জব পজিশনও থাকে অনেক প্রফেসরদের। তো সেই পজিশনের আন্ডারে তারা রিসার্চার নিয়োগ দিতে চায় পিএইচডি বা মাস্টার্স প্রোগ্রামে। তো সেক্ষেত্রেও আমি বলবো যে রিকোয়ারমেন্ট গুলো আসলে খুব ডিফারেন্ট নয়, রিকোয়ারমেন্ট গুলো কাছাকাছি, কারণ প্রফেসর যখন আপনাকে নিবে তখন একটা ইনস্টিটিউশনাল চ্যানেলের ভিতর দিয়েই নিবে। সো সেটা আপনাকে অ্যাপ্লাই করতে হবে, আপনার অ্যাপ্লিকেশনটা রেজিস্টার অফিসে যাবে, রেজিস্টার অফিস আপনার রিকোয়ারমেন্ট গুলো দেখবে, চেক করবে, দেন সেটা অ্যাপ্রুভ করলে দেন সেটা ডিপার্টমেন্টে যাবে, তখন অ্যাডমিশন কমিটি বা ওই পজিশনের জন্য যে কমিটি আছে সেই কমিটি তখন আসলে এগুলোকে অ্যাসেস করে যে বেটার সুইটেবল তাকে আসলে সেই জায়গাটায় নিয়োগ দিবে। প্রসেস গুলো খুব একটা ডিফারেন্ট নয়, কাছাকাছি। আর রেজাল্ট ভালো যারা তারা পাবে কিনা যেটা আপনি বলেছেন, এটা নির্ভর করবে কি ধরনের রিকোয়ারমেন্ট আসলে সেখানে আছে। অবশ্যই রেজাল্ট ভালো মানে আপনি ভালো শব্দটাই ব্যবহার করেছেন, অর্থাৎ ব্যাপারটা পজিটিভ। তবে যদি এটা দ্বারা আপনি সিজিপিএ মিন করে থাকেন, তাহলে সিজিপিএ কিন্তু সবকিছু নয়। আবার সিজিপিএ কে একদম নেগলেক্ট করার আসলে কোনো উপায় আমাদের নাই, কারণ অনেকাংশে সিজিপিএ একটা নির্দিষ্ট আপনার অ্যামাউন্ট বা পরিমাণে যদি না থাকে তাহলে আপনি কোনো কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারবেন না। কোনো কোনো জায়গায় সিজিপিএ একটা রিকোয়ারমেন্ট থাকে, যেখানে অ্যাপ্লাই করতে হলে 3.80 থাকতে হবে, 3.50 থাকতে হবে, 3.60, যেমন ইউটি অস্টিন সোশিওলজিতে অ্যাটলিস্ট 3.60, এর নিচে হলে অ্যাপ্লাই করতে পারবে না। তো তার মানে এটা আমাদের বাংলাদেশে অনেকটা ইয়ের মতো, আমরা যেন অ্যাডমিশন টেস্ট গুলো নিয়ে থাকি যে অনেকগুলো স্টুডেন্ট অ্যাপ্লাই করে, দেন আমরা একটা শর্ট লিস্ট তৈরি করি, তাই না, রেজাল্টের উপর ভিত্তি করে যে এদের আমরা শুধু পরীক্ষাগুলো নিবে, যেভাবে আপনারা পরীক্ষা দিয়ে চান্স পেয়েছেন। তো অনেকটা ওরকম শর্ট লিস্টের মতো যে সিজিপি একটা রিকোয়ারমেন্ট থাকে, যে যে এভাবেই তারা একটা শর্ট লিস্ট করে থাকে যে এদের শুধু আমরা আসলে অ্যাসেস করব। সো যদি আপনি ভালো রেজাল্ট বলতে বা এই ধরনের বলতে সিজিপি মিন করে থাকেন, সিজিপি সবকিছু নয়, বাট সিজিপি অনেক সময় ম্যাটার করে। মানে সিজিপি মানে 4 থাকতে হবে এরকম নয়, আমি বলবো 3.5, নিয়ারলি 5, এটা বেশ ভালো একটা সিজিপি। এবং কোনো শুধু একটা রিকোয়ারমেন্টই আসলে কোনো কিছু এনশিওর করতে পারে না, তার সাথে আরো অনেক রিকোয়ারমেন্ট গুলো আছে সেগুলো কিন্তু ফুলফিল করতে হবে। তো যারা শুধু সিজির উপরে হাইলাইট করতেছেন, আমি বলবো যে অন্যান্য রিকোয়ারমেন্ট গুলো কিন্তু আসলে তাদের জোর দেওয়া উচিত, সেগুলো কিন্তু মাথায় রাখতে হবে। শুধু একটা বেটার কন্ডিশনই আপনাকে কোনো কিছু এনে দিতে পারবে না। তো আপনার রাইটিং স্যাম্পল লাগবে, আপনার আদার এক্সপেরিয়েন্স গুলো লাগবে। খুব কঠিন কোনো কিছু নয়, আমি যেভাবে টাইম লাইন গুলো বলেছি, আমি স্লাইডটা শেয়ার করে দেবো সবার সাথে, ওই টাইম লাইন অনুযায়ী শুরু করলে ইনশাল্লাহ দেখবেন যে আস্তে আস্তে আহ, আপনি ধীরে ধীরে কাজগুলো করবেন, বাট আপনার একটা দীর্ঘ সময়ে সবগুলো জিনিস আপনার গুছিয়ে এসেছে। কঠিন কোনো কিছু নাই, ভেরি ইজি, মানুষই তো সবকিছু করছে। আর আমি যদি আসতে পারি আপনারা কেন নয়? তা আমি তো আমার স্টুডেন্টদেরকে আরো মেরিটোরিয়াস এবং ট্যালেন্টেড মনে করি। আমি একটা সাক্ষাৎকারে এর আগে বলেছি, দেয়ার ইজ দ্য ফার্স্ট ব্রেন অফ বাংলাদেশ। So, লাবিবা, আপনার জবাবটা পেয়েছেন? জি স্যার। এনিওয়ান এলস, আর কারো কোনো কনসার্ন আছে? স্যার আমার একটা কোয়েশ্চেন আছে। হ্যাঁ, হাত, হ্যাঁ বলেন। আহ, স্যার আপনি ওখানে স্লাইডে যখন ফার্স্ট স্লাইডের পরে যে স্লাইডটা ছিল ওখানে টাইমলাইন গুলো দেখিয়েছিলেন, যে ওখানে বলা ছিল কিছু কিছু ক্ষেত্রে যে রিসার্চের ক্ষেত্রে বা পাবলিকেশনের ক্ষেত্রে ফোর্থ আর থার্ড সেমিস্টার থেকে শুরু করার কথা বলা ছিল। বা স্যার যদি কেউ এটা না করতে পারে আর কি, তখন এখন যদি কেউ শুরু করতে চায় তাহলে স্যার কোন জিনিসটাতে আগে করা উচিত? স্যার একটু আপনি যদি সাজেশন দিতেন, মানে কোন জিনিসটা থেকে শুরু করলে আর কি বেস্ট হয়। আচ্ছা, আমি এই ব্যাপারটাকে কেন ফার্স্ট সেমিস্টারে বলি নাই, কারণ একটা রিসার্চের জন্য আপনার বেসিক কিছু আইডিয়া লাগে। যেমন ধরেন ফার্স্ট থেকে ফোর্থ সেমিস্টার পর্যন্ত আপনি বেসিক বিষয়গুলো শিখে গেলেন,
আপনার এরিয়াতে আপনার সম্যক যে নলেজ সেটাকে আপনি গ্যাদার করতে পারলেন, দেন ফোর্থ ফিফথ সেমিস্টারে কিন্তু ইউ আর বেটার এনাফ টু স্টার্ট আ রিসার্চ। এই জন্য আমি ফোর্থ ফিফথ সেমিস্টার বলেছি। এবং সেমিস্টার সেভেন সেমিস্টারের আগেও বেশ একটা দীর্ঘ সময়। এখন যদি কেউ সেই সময় শুরু করে না থাকে, তাহলে আমি বলবো যে আমি ফোর্থ ফিফথ সেমিস্টারে বলেছি কারণ আপনি যেন খুব সুন্দরভাবে শুরু করতে পারেন, ইন ডিটেইলডে শুরু করতে পারেন। আপনি হচ্ছে যে একদম বিগিনিং থেকে আপনি আসলে ইন ডিটেইলডে সবকিছু জানতে জানতে আপনি সেটা ইয়ে করবেন, এই জন্য ওই সময় থেকে বলা। সেটা যদি না হয়ে থাকে, আমি মনে করব না যে তারা পিছিয়ে গেছে। এখন শুধু পাবলিকেশনকে টার্গেট করে আপনার লেখালেখি শুরু করা উচিত। যেমন আপনার ফিল্ড এক্সপার্ট যারা আছেন তাদের সাথে কথা বলেন যে কিভাবে একটা পাবলিকেশন নিয়ে আপনি কাজ এখন শুরু করতে পারেন। সো আমি বলবো একজন ফ্যাকাল্টি মেম্বারকে আপনার সুপারভাইজারশিপ টার্গেট করেন এবং তার অধীনে আপনি কাজ করেন। এবং সুপারভাইজার কিন্তু সবসময় লাস্ট অথর থাকেন, এটা মাথায় রাখতে হবে। সো আপনি ফার্স্ট অথর থাকবেন, আপনি সুপারভাইজার লাস্ট অথর। আর এভাবে আপনি একটা কাজ শুরু করতে পারেন একজনের সুপারভিশনে। কারণ রিসার্চ ব্যাপারটা এমন, আপনাকে খুব 10-15 মিনিটে ব্যাপারটা বুঝিয়ে দেওয়া সম্ভব না, এটা প্রতিটা স্টেপে অনেকগুলো রিকোয়ারমেন্ট থাকে। তো সেগুলো একজনের সুপারভিশনে থেকে একটা বেটার পাবলিকেশন হতে পারে। আমি বলবো যে এখন সেই কাজটা আপনারা শুরু করতে পারেন, যে কোনো টিচারের আন্ডারে, সেটা একজন হতে পারে, 2-3 জন মিলে হতে পারে, সেভাবে থেকে আপনার গাইডলাইনটাও বেটার পেলেন। এই ব্যাপারটা অনেকটা কোচিং করার মতো আর কি। ধরেন যে প্রিপারেশন নিচ্ছে একা একা, তার সময়টা বেশি লাগে। কেন লাগে? কারণ সে অনেক কিছু জানে না। বাট যে কোনো কিছুর জন্য একটা কোচিং করলো, তার কিন্তু অল্প সময়ের ভিতরে একটা প্রিপারেশন নেওয়ার মতো কিন্তু নলেজ তার ভিতরে চলে আসলো, কারণ তাকে কেউ একজন গাইড করতেছে। সো সময়টা কিন্তু সে বাঁচাতে পারলো। এখন পাবলিকেশনের ক্ষেত্রে, রাইটিং স্যাম্পলের ক্ষেত্রে আমি সেটা মনে করি যে একটা ওরকম গাইডলাইন পেলে আপনার ওই সময়টা বাঁচবে। যেহেতু আপনার মনে হচ্ছে আগে শুরু করা উচিত ছিল, সেটা হয় নাই, বাট বেটার লেট দ্যান নেভার। ঠিক আছে, এভাবে শুরু করতে পারেন। লেটও আমি বলবো না, আমি বলবো যে আপনারা রাইট টাইমে আছেন। তবে একটা সুপারভিশন জরুরি। সেটার জন্য কোনো একজন ফ্যাকাল্টি মেম্বারকে টার্গেট করে আপনি বা আপনারা কোনো একটা পাবলিকেশনের কাজ শুরু করতে পারেন। আপনারা অনেক আহ, অনেক অনেক কোর্সে বিভিন্ন প্রজেক্ট করে থাকেন। সো আপনি শিক্ষককে বলতে পারেন যে স্যার, আমি এটাকে পাবলিকেশন হিসেবে টার্গেট করছি, সো আমাকে একটু গাইড করেন। সো আপনার কোর্স ওয়ার্কের সাথে সাথে আপনার পাবলিকেশনের কাজগুলো একই সাথে চলতে থাকলো, সেটা হতে পারে। তবে হ্যাঁ, আরেকটা জিনিস আমি বলেছি, পাবলিশড হতে হবে এটা কিন্তু সবসময় নট নেসেসারি। পাবলিশড হলে সেটা একটা বেটার ভ্যালু অ্যাড করে। বাট যদি পাবলিশড না হয়, একটা বেটার রাইটিং স্যাম্পল, আপনি সুন্দর একটা জার্নাল আর্টিকেল রেডি করেছেন বাট পাবলিশড হয় না, সেটাও কিন্তু এনাফ অ্যাডমিশনের জন্য। এই কেউ কথা জাহাদ। বলবেন না। হ্যাঁ, আহাদ। থ্যাংক থ্যাংক ইউ স্যার, আমি বুঝতে পেরেছি। স্যার আর একটা কোয়েশ্চেন ছিল। স্যার জি আপনি প্লিজ। এখানে ল্যাঙ্গুয়েজ টেস্টের এখানে আইএলটিএস আর টোফেল স্যার দুইটা দেওয়া আছে। স্যার আমাদেরকে তো আলটিমেটলি একটা করতেই হবে স্যার, কোনটা করলে বেস্ট হয় আর কোনটা বেশি অ্যাকসেপ্টেবল, কোনটা রেকমেন্ডেড, এটা যদি একটু বললে ভালো হতো স্যার। এটা নিয়ে বিভিন্ন মনীষীর ভিতরে বিভিন্ন মত আসলে আমরা দেখতে পাই। অনেকে বলে টোফেলটা স্কোর, বেটার স্কোরের জন্য টোফেলটা ভালো, এটা নাকি অনেক ইজিয়ার। অনেকে মনে করে যে আসলে আমি আইএলটিএস এর প্রিপারেশন আগে শুরু করেছি, সো আইএলটিএস এর যে এক্সাম ক্রাইটেরিয়া সেটার সাথে আমি পরিচিত, আমি সেটাই শুরু করি। অনেকে মনে করে আইএলটিএস এর জন্য যত বেশি রিসোর্স আছে, টোফেলের জন্য অত বেশি রিসোর্স অ্যাভেলেবল না, বিশেষ করে কোচিং সেন্টার গুলোতে। কোচিং সেন্টার আপনাকে যেতেই হবে আমি সেটা বলছি না, আপনি নিজেও শুরু করতে পারেন। বা যদি বইয়ের সংখ্যা বলেন, তবে অনেকে মনে করে যে আইএলটিএস এর উপরে রিসোর্স গুলো অনেক বেশি টোফেলের তুলনায়। এবং বাংলাদেশে আইএলটিএস এর জনপ্রিয়তাটা টোফেলের চাইতে বেশি। এটা জানার জন্য হতে পারে, না জানার জন্য হতে পারে, বিভিন্ন কারণে হতে পারে। তবে আমি বলবো, আমি নিজে যেমন আইএলটিএস দিয়েছি, বাট আমার কলিগদের সাথে কথা বলে আমি যেটা জানতে পেরেছি, টোফেলটা নাকি স্কোরের জন্য ভালো। তবে আমি বলবো যে আপনি কোনটা শুরু করবেন সেটার আগে আপনি একটু একটু নিজে আসলে একটা গবেষণা করেন। গবেষণা বলতে গেলে আপনি এগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করেন, একটু চিন্তা করেন, একটু দেখেন এক্সাম কোশ্চেন গুলো দেখেন, প্রিভিয়াস ইয়ার এক্সাম মডিউল গুলো দেখেন। দেন আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনার সাথে আসলে কোন এক্সাম সিস্টেমটা ভালো যায়। এটা ডিফার করতে পারে ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল।
আর ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা যে কোনো ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট হলো এমন যে আপনাকে বললাম 2 মাসে প্রিপারেশন নিয়ে নিলেন হয়ে গেল তা না, এটা কিন্তু একটা লাইফ লং একটা প্রসেস। আমরা যেমন বাংলা শিখেছি জন্মের পর থেকে আস্তে আস্তে অল্প অল্প করে, ইভেন এখনো অনেক বাংলা ওয়ার্ড আমরা জানি না, তাই না? কবি নজরুলের কবিতা পড়তে গেলে, লেখা পড়তে গেলে, বা আরো অন্যান্য রাইটার যারা আছেন তাদের লেখা পড়তে গেলে আমরা বুঝি যে অনেক বাংলা ওয়ার্ড আমরা বাঙালি আচ্ছা বাংলা ওয়ার্ড অনেক জানি না, বা অনেক ধরনের ব্যাকরণও আসলে আমাদের কাছে পরিষ্কার নয়। এটা একটা লাইফ লং প্রসেস ল্যাঙ্গুয়েজটা। সো কোনো একটা স্পেসিফিক টার্গেট আপনাকে খুব বেশি বেনিফিট দিবে, এটা সবার জন্য ব্যাপারটা ইউনিভার্সাল হবে না। এটা আপনাকে বুঝতে হবে যে আপনার স্কিলটা কেমন, এবং আপনাকে দেখতে হবে এক্সাম সিস্টেম কোনটার কেমন, এবং আপনার স্কিলের সাথে আপনার বর্তমান যে ল্যাঙ্গুয়েজ এফিসিয়েন্সি বা প্রফিসিয়েন্সি সেটার সাথে কোন এক্সাম সিস্টেমটা বেটার ফিট করে। সো আমি কোনো ইউনিভার্সাল গাইডলাইন এখানে দিচ্ছি না, আমি বলবো যে আপনার জন্য কোনটা সুইটেবল সেটা আপনাকে চেক করে ডিটারমাইন করতে হবে। কারণ আমি ডিটারমাইন করে দিলে সেটা সবার জন্য আসলে অ্যাপ্লিকেবল হবে না। তবে আমি শুনেছি টোফেলটা নাকি, এটা আমার এক্সপেরিয়েন্স যেটা শুনেছি সেটা তো আপনার সাথে শেয়ার করতে হবে, সেটা আসলে সেটা এটা এটা আপনার জন্য হেল্পফুল হতে পারে, তো সেভাবে শুরু করতে পারেন। থ্যাংক ইউ স্যার। আচ্ছা স্যার মানে আর স্যার আর একটা কোশ্চেন ছিল। হুম হুম হুম, স্যার শিওর কোশ্চেনটা, আহাদ। স্যার আপনি বলেছিলেন যে একটা প্রফেসরকে মেল করার পরে 1 উইকের মধ্যে কোনো রিপ্লাই না পেলে দেন আমি ফলো আপ মেল করব। স্যার ফলো আপ মেইলের কন্টেন্টটা মানে আমি কি লিখবো আর কি? আমি তো একবার দিয়েছি বাট সে কোনো রিপ্লাই দিল না। এখন কি বলা যায় তাকে, এইটা যদি একটু বলতেন স্যার কন্টেন্টটা তাহলে অনেক ভালো শর্টে, হইতো। হ্যাঁ শিওর, এটা একটা ভালো কোশ্চেন। খুবই শর্টে লিখবেন, আপনি জাস্ট বলবেন ওই যে ইমেলটা আপনি পাঠিয়েছেন ওই ইমেইলের রিপ্লাই যে আপনি লিখবেন, মানে নতুন ইমেইল না। ফলো আপ ইমেইল মানে আপনি যে ইমেইল আগে পাঠিয়েছেন সেই ইমেইলে যে রিপ্লাই ক্লিক করবেন, রিপ্লাই ক্লিক করে আপনি ওইখানেই লিখবেন, পোলাইটলি লিখবেন যে আই সেন্ট ইউ দিস ইমেল like 1 or 2 weeks before. I'm very much interested in your research or in your lab, and I'm waiting for your reply. Please let me know at your convenience. এরকম জাস্ট 3টা 4টা সেন্টেন্সে সুন্দর করে বেস্ট ট্রেগার্স ট্রেগার্স দিয়ে থ্যাংক ইউ দিয়ে আপনি হচ্ছে যে একটা, মানে খুবই শর্ট, খুবই শর্ট, যে ইমেলটা আগে পাঠিয়েছেন সেটার নিচে রিপ্লাই যে আপনি এভাবে লিখবেন যে আমি এই ইমেলটাকে ফলো করছি, তো তুমি যদি এখানে একটু আমাকে বলো তাহলে এটা আমার জন্য আসলে আমি কৃতজ্ঞ থাকবো, বা এরকম 3টা 4টা সেন্টেন্সে খুবই শর্টে ওই রিপ্লাই যে লিখবেন। আপনাকে নতুন করে আবার কোনো কিছু, মানে আগে যে ইমেলটা পাঠিয়েছেন এই ফরম্যাটটা আমরা বললাম, নতুন ভাবে এই ফরম্যাটটাকে কপি পেস্ট করে দেওয়ার দরকার নেই। আপনি জাস্ট এরকম 2টা 3টা সেন্টেন্স ওইভাবে বলবেন। ঠিক আছে হ্যাঁ। জি স্যার, থ্যাংক ইউ স্যার। হুম স্যার আমি আহাদের আসসালামু ফার্স্ট আলাইকুম। পয়েন্টের সাথে একটা জিনিস অ্যাড করতে চাই, হুম। যেটা হচ্ছে যেহেতু আমরা জানি একটা পাবলিকেশন হচ্ছে অনেক টাইম লেন্দি ব্যাপার স্যাপার, তো yes. কারো যদি অ্যাপ্লিকেশনের টাইমে কনফারেন্স পেপার থাকে ওইটা কেমন ভ্যালু অ্যাড করতে পারে? কনফারেন্স পেপার গুলো কিন্তু আসলে পাবলিকেশন স্টেজে যায়, সো এটা একটা সায়েন্টিফিক পেপার, আমি বলবো এটারও অবশ্যই ভ্যালু আছে। তবে আপনাকে চিন্তা করতে হবে যে সায়েন্টিফিক পেপারের প্রসেস গুলো যেন আপনি ফলো করেন, সেটা আপনার ফিল্ডে সেটা কেমন, সেটা প্রিভিয়াস রিসার্চ নিশ্চয়ই আপনি পড়েছেন, প্রিভিয়াস পাবলিকেশন দেখেছেন, তো সেই সম্যক ধারণা আপনার আছে। সো আপনার লেখা থেকে আপনাকে বুঝতে হবে যে সেই ক্রাইটেরিয়া গুলো আপনার লেখাটা ফুলফিল করেছে কিনা, এটা একটা সায়েন্টিফিক রাইট আপ বলতে পারি কিনা, আপনার ওই লেখাটা দেখে একজন সায়েন্টিস্ট সিদ্ধান্ত নিতে পারবে কিনা যে আসলে আপনি সায়েন্টিফিক প্রসেসের সাথে পরিচিত, সেটা আপনাকে কিন্তু আসলে বুঝতে হবে। তো হ্যাঁ, এটা কনফারেন্স পেপার গুলো সায়েন্টিফিক পেপার সেগুলোরও অবশ্যই একটা ভ্যালু এড করে। তবে কনফারেন্স প্রেজেন্টেশন মানে কিন্তু আসলে সে স্লাইড নয় যে আপনি স্লাইডটা আপলোড করে দিন, এরকম নয়। একটা সায়েন্টিফিক পেপার কনফারেন্স প্রেজেন্টেশনের পরে আমরা কিন্তু অনেক লেখাই কিন্তু আসলে পাবলিকেশন স্টেজে যায়, তো সেটার জন্য অনেক কনফারেন্স ফুল পেপার চেয়ে থাকে। সেই ধরনের পেপার যদি রেডি থাকে তাহলে সেটা নিয়ে অবশ্যই আপনি অ্যাপ্লিকেশনের সময় আপনি সেগুলো ব্যবহার করতে পারেন রাইটিং স্যাম্পল হিসেবে। বুঝতে পারছি স্যার। হুম হুম। তবে সেটা পাবলিশেবল হলে পাবলিকেশন প্রসেসিং শুরু করা উচিত, ইভেন যদি এমনও হয়
আপনি কোথাও সাবমিট করেছেন, সেটা আন্ডার রিভিউ আছে, আপনি কিন্তু সেটা বলতে পারেন যে আমি, এবং সেই আহ, কোনো জায়গায় সাবমিট করলে সেটা আন্ডার রিভিউ থাকলে একটা পিডিএফ আপনাকে তারা দিবে। সো সেই ধরনের পিডিএফও আপনি সেখানে মেনশন করতে পারেন যে আমি এটা আন্ডার রিভিউ আছে। সো সেটা কিন্তু আপনার পাবলিক পাবলিকেশনের মতো ভ্যালু হয়তো অ্যাড করবে না, বাট আপনি যে একটা পাবলিকেশনের প্রসেসে আছেন সেই ব্যাপারটা কিন্তু পজিটিভ। সো কোথাও সাবমিট করে সেটাকে রাইটিং স্যাম্পল হিসেবে সেটা ইউজ করতে পারেন, অথবা আপনার যে মূল স্যাম্পলটা রাইটিং সেটাই আপনি ইউজ করবেন। কোনো একটা জায়গায় জাস্ট একটা নোট দিয়ে দিলেন যে এই লেখাটা অমুক জার্নালে আন্ডার রিভিউ আছে, পেপার শুরুতে কোনো একটা জায়গায়, যেন পেপারটা যখন পড়া শুরু করবে বা দেখবে তখনই যেন সেই তথ্যটা তাদের নজরে আসে, সেটা মেনশন করতে পারেন। পাবলিশ না হলেও কিন্তু এটা একটা ভ্যালু অ্যাড করে। ঠিক আছে, রাইট? আন্ডারস্ট্যান্ড স্যার। বলেন, আর কারো কোনো কনসার্ন আছে আমরা যেগুলো নিয়ে কথা বলতে পারি? বলতে পারেন যে আমি কোনো কিছু মিস করে যে থাকি যদি, যে যেটা আমার বলা উচিত ছিল বাট আমি মিস করে গেছি, বলি নাই, সেই ধরনের কোনো কিছু থাকলে বলতে পারেন, যেটা নিয়ে আমরা আলোচনা করতে পারি এবং যেটা সবার জন্য সবাই উপকৃত হতে পারে যেটা থেকে। সেই ধরনের ব্যাপার থাকলে বলতে পারেন। আসসালামু আলাইকুম স্যার। আমি ওয়ালাইকুম আব্দুল্লাহ, আসসালাম। ফোর্থ ব্যাচ থেকে এরোস্পেস। প্রথমেই ধন্যবাদ আপনাকে আমাদের আহ, এত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথাগুলো বলার জন্য। স্যার, আমি আসলে যে ব্যাপারটা জানতে চাই সেটা ছিল, আহ, আমি আমার একাডেমিক লাইফের সাথে সম্পর্কিত না, কিন্তু এমন বিষয় নিয়ে পিএইচডি করতে চাই, কিন্তু যেটাতে নিয়ে পিএইচডি করতে চাই সেটা সম্পূর্ণ রূপেই একাডেমিক লাইফের উপরই নির্ভর করে। এমন বিষয় নিয়ে কি আমি মানে পিএইচডির জন্য আবেদন করতে পারবো? বা আমার যেহেতু একাডেমিক লাইফে ওই জিনিসটা পড়াচ্ছে না বা ওইটা সম্পর্কে আমার কোনো কোর্স নেই, সেই ক্ষেত্রে আমি আমার রিসার্চ পেপার বা থিসিস পেপার বা মানে উম, আমার অ্যাপ্লিকেশনের সময় যে পেপারগুলা মানে জমা দিব, সেটা কি আমি আমার ওন রিসার্চ, আমি যেটা করেছিলাম ওই ব্যাপার নিয়ে, সেটা কি অ্যাড করতে পারবো, এরকম কিছু? তা আব্দুল্লাহ, আমি যদি আপনার প্রশ্নটা বুঝে থাকি, আপনি সম্ভবত ডিসিপ্লিন চেঞ্জ করার কথা বলছেন কি? যে ধরেন আপনি অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং পড়ছেন, দেন আপনি হয়তো পিএইচডি করতে চান অন্য ফিল্ডে, মানে আপনি ফিল্ড চেঞ্জ করতে যাচ্ছেন বা ডিফারেন্ট প্রোগ্রামে যেতে চাচ্ছেন যেটার একাডেমিক রিকোয়ারমেন্ট ভিন্ন, বাট আপনি অন্য ধরনের একাডেমিক রিকোয়ারমেন্ট নিয়ে এসেছেন, ব্যাকগ্রাউন্ড নিয়ে এসেছেন। আপনি কি এরকম কিছু জানতে চাচ্ছেন? স্যার, আমি যদি ব্যাপারটা বলি তাহলে আমি যেটা পড়ছি এটা মোটামুটি হচ্ছে ম্যানুফ্যাকচারিং অ্যান্ড ডেভেলপমেন্ট, কিন্তু আমি পিএইচডি যদি করতে চাই যে অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ইঞ্জিনিয়ারিং, সেই ক্ষেত্রে কি আমি করতে পারবো? আচ্ছা, আমি আপনার প্রশ্নটা, আমি যেটা বলেছিলাম ব্যাপারটা আসলে অনেকটা এরকমই। তো আপনি ডিফারেন্ট প্রোগ্রাম, ডিফারেন্ট ডিসিপ্লিনে আসলে আপনি শিফট করতে চাচ্ছেন, মুভ করতে চাচ্ছেন, এই ধরনের মাইগ্রেশন গুলো ভেরি কমন ইন ইন ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিজ। এবং এই ব্যাপারগুলোকে আসলে অনেকাংশে কিন্তু প্রমোট করা হয়, মোটিভেট করা হয়, কেননা ইন্টারডিসিপ্লিনারি ব্যাপারটা আসলে একটা ফুল প্যাকেজ অফ নলেজ আপনাকে অফার করে। যেমন আমার এখানে, আমি যে বিষয়ে পিএইচডি করছি, এখানে সোশিওলজি ব্যাকগ্রাউন্ডের আছে, ইকোনমিক্স আছে, অ্যানথ্রোপোলজি ব্যাকগ্রাউন্ডের আছে, মিউজিক ব্যাকগ্রাউন্ডের আছে, তারপরে সোশিওলজি ব্যাকগ্রাউন্ডের তো আছেই। সো বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট কিন্তু এখানে আছে। সো এইটা আমাদের বাংলাদেশে এটা এক ধরনের ট্যাবু, আমরা সেই কালচারটা এখনো ডেভেলপ করতে পারি না, হয়তো ভবিষ্যতে ইনশাল্লাহ হবে। বাট বিদেশি বা ফরেন ইউনিভার্সিটি গুলো এই ব্যাপারগুলো খুবই কমন। সো আপনাকে যেটা করতে হবে যে আপনি হয়তো একটা ব্যাপারে কাজ করছেন, সেটা থেকে আপনি শিফট করে অ্যাক্সিডেন্টাল ইনভেস্টিগেশন বা সেই ধরনের হ্যাজার্ডস নিয়ে আপনি কাজ করতে চাচ্ছেন, সেটা আপনি করতেই পারেন। তবে অ্যাপ্লিকেশনের সময় আপনাকে বোঝাতে হবে যে আপনার যে কোয়ালিফিকেশন আছে সেইগুলো এই রিসার্চের সাথে অ্যালাইন করে, এবং সেই ধরনের রিকোয়ারমেন্ট গুলোকে, সেই যে রিসোর্স গুলো আপনার আছে, শুধু সেই ব্যাপারগুলোকে আপনাকে হাইলাইট করতে হবে, ব্যাপারগুলোকে রিলেট করতে হবে, এবং এটা পসিবল, এভাবে রিলেট করাটা পসিবল, এবং এটা সম্ভব। এই ধরনের সিনারিও ঘটনা অনেক আছে, এগুলো হয়ে থাকে, এগুলো এগুলো সম্ভব, এটা আপনি পারবেন।
তবে অ্যাপ্লিকেশন প্রসেসিং এ যেটা বলছি যে আপনাকে হাইলাইট করতে হবে ইভেন কেন আপনি এই ব্যাপারে ইন্টারেস্টেড। আমি এর আগে বলেছি এসওপি তে যে কেন এই প্রোগ্রাম, কেন এই ইউনিভার্সিটি, কেন এই ডিপার্টমেন্ট। সেসব জায়গাগুলোতে যেন আপনি সেই রেশনালটা তুলে ধরতে পারেন। তো সেগুলো যদি আপনি তুলে ধরতে পারেন এবং আপনার প্রিভিয়াস কোয়ালিফিকেশনকে যদি অ্যালাইন করতে পারেন আপনার যে নিউ ফিল্ডের সাথে, তাহলে এগুলো এগুলো খুবই কমন আসলে এদিকে, এগুলো হয়ে থাকে। স্যার একটা বিষয় আসলে ক্লিয়ার হওয়া প্রয়োজন, যে জি আমি যেহেতু একাডেমিক লাইফে ওই জিনিসটা পড়ছি না, জি। হ্যাঁ, সেহেতু আমার একাডেমিক্যালি ওইটা থিসিস করার মানে সুযোগ নেই। আমার ওন থিসিসের মধ্যে থাকছে ওইটা। হ্যাঁ, হুম। এই এরকম ওন থিসিস দিয়ে কি সম্ভব? হ্যাঁ, কেন সম্ভব নয়? আমি আপনাকে বলি, রাইটিং স্যাম্পল লাগে, ওরা কিন্তু কোনো থিসিস দেখতে চায় না। ওরা কোনো থিসিস দেখতে চায় না, ওরা আপনার একটা রাইটিং স্যাম্পল দেখতে চায়। সেটা থিসিসের একটা চ্যাপ্টার হতে পারে, সেটা আপনার নিজের কাজ হতে পারে। তো সেটাকে আপনি রাইটিং স্যাম্পল হিসেবে দিবেন। এমন নয় যে আপনার থিসিস কোন বিষয়ে করছেন সেটার উপরে নির্ভর করে আপনার পিএইচডি লাইফ নির্ধারণ হয়ে যাবে, না, সেরকম নয়। সো আপনি যে বিষয়ে কাজ করতে চান সেই বিষয়ে যদি আপনার রিসার্চ এক্সপিরিয়েন্স থাকে, অর্থাৎ আপনার নিজস্ব কোনো লেখা থাকে, পাবলিকেশন থাকে, তাহলে সেটাকে আপনি রাইটিং স্যাম্পল হিসেবে দিবেন। তাহলে তো হয়ে গেল। আপনার থিসিস দেখতে চাবে, দেখতে চাবে, ব্যাপারটা এরকম। থিসিস কখন দেখতে চায়? যখন কারো কোনো পাবলিকেশন না থাকে, যার কারো কোনো রাইটিং স্যাম্পল, ডিফারেন্ট রাইটিং স্যাম্পল, জার্নাল আর্টিকেল ওই ধরনের না থাকে, তখন কিন্তু আসলে থিসিসটা দেখতে চাই। ও আচ্ছা, তোমার কোনো রাইট আপ নাই, কোনো গবেষণা নাই, তাহলে তোমার থিসিসটা দাও। এটা অনেক সময় কিন্তু দেখতে চাই, বা এটা অনেক সময় প্রফেসররাই জানতে চাই, যে প্রফেসরের সাথে কমিউনিকেট করবেন। আপনার পার্সোনাল কোনো রিসার্চ যদি থাকে, যে বিষয়ে আপনি গবেষণা করতে চান, যে বিষয়ে আপনি পিএইচডি করতে চান, এটা 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 তো আপনার চান্সকে আরো বাড়িয়ে দিবে। এমন নয় যে আপনার থিসিস যেটা করেছেন সেটার উপরে কাজ করতে হবে। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে আব্দুল্লাহ, সেটা হলো যে ব্যাপারগুলোকে রিলেট করা যায়। কারণ এই পৃথিবীটা এত ইন্টার কানেক্টেড, তাই না? যে ওয়েবের মতো আর কি, যে বিভিন্ন জাল যেমন আসলে একটা আরেকটার সাথে আসলে কানেক্টেড, ওরকম ওয়েবের মতো আর কি। তো প্রতিটা ব্যাপার কিন্তু প্রতিটা ব্যাপারের সাথে কানেক্টেড। তো আপনাকে ওই জায়গাটা একটু এমফাসাইজ করতে হবে, এবং আপনার প্রিভিয়াস এক্সপেরিয়েন্স, রিসার্চ এক্সপেরিয়েন্স, একাডেমিক কোয়ালিফিকেশন, আদার স্কিলস, সেইগুলোকে রিলেট করতে হবে আপনার নিউ ফিল্ডের সাথে। এবং রাইটিং স্যাম্পল যদি আপনার নিউ ফিল্ড রিলেটেড থাকে, সেটা তো ফাইন। এটা তো এটা তো আপনাকে তারা মোস্ট ওয়েলকাম করবে, এবং এটা সম্ভব। ধন্যবাদ স্যার। এই ব্যাপারে আসলে অনেক কনফিউশন ছিল, এই জন্য আজকে অনেক না, কোনো ইনফরমেশন সমস্যা নেই। পেলাম। এগুলো এগুলো ভেরি কমন ইন দিস ইউনিভার্সিটিজ। সো আমরা সেই কালচারটা এখনো ডেভেলপ করতে পারি নাই, বাট আমাদেরও ইনশাল্লাহ সেটা হবে হয়তো অদূর ভবিষ্যতে। তবে এটা এদিকে আসলে খুবই কমন, যে ডিসিপ্লিন চেঞ্জ করা, অন্য প্রোগ্রামে যে পড়াশোনা করা। সো ব্যাচেলর এক এক প্রোগ্রামে করছে, পিএইচডি আরেক প্রোগ্রামে। এটা খুবই কমন এগুলো। আর ব্যাপারটা তো এরকম নয় যে কেউ একজন আর্টস বা হিউম্যানিটিজ পড়েছে, সে এখানে এসে সায়েন্সে পিএইচডি করতে চায়। সম্ভবত এইগুলো কোনো কোনো ক্ষেত্রে পসিবল হতে পারে, বাট আপনি যদি সায়েন্স থেকে সায়েন্সে আসতে চাচ্ছেন, এটা এটা ভেরি কমন, এটা কোনো সমস্যাই না। তবে চিন্তা করতে হবে যে আপনার, আপনি যখন থিসিসটা করবেন একটু ওই ফিল্ডের সাথে রিলেট করার চেষ্টা করবেন, যেন দুইটা এরিয়ায় আপনার সার্ভ করে। আপনি বর্তমান যে প্রোগ্রামে থিসিস করতেছেন বা করবেন সেটা, এবং ভবিষ্যৎ প্রোগ্রাম, দুইটাকেই যেন সার্ভ করতে পারে সেরকম একটা টপিক নিয়ে কাজ করলেন। এবং রাইটিং স্যাম্পল আপনি বলছিলেন নিজে, আপনি যেটা নিয়ে পার্সোনাল রিসার্চ করতেছেন, সেটা তো আপনি আপনার ফিউচার ফিল্ড নিয়ে করবেনই। সো তাহলে ব্যাপারগুলো মোর রিলেটেড হয়, তাহলে সেটা খুবই সম্ভব। তো আর কেউ, আর কোনো কনসার্ন? আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, পরশ। হুম। স্যার আমি সাকিব হোসেন পরশ বলতেছিলাম, এভিডি সেকেন্ড জি। ব্যাচ থেকে। স্যার হুম। আমার একটা কোশ্চেন ছিল স্যার, আপনি এখানে কিছু ফ্যাক্টর বলছেন, যেটা হচ্ছে গিয়ে মানে আমি যদি কোনো প্রফেসরকে হচ্ছে গিয়ে যদি নক করি, মানে যদি আমি হচ্ছে গিয়ে ওনার সাথে কমিউনিকেট করি, যে এই হুম। জিনিসগুলো হচ্ছে উনি দেখে প্রথমত সিজিপিএ, আইএলটিএস, এই সমস্ত ব্যাপার, তারপর হচ্ছে গিয়ে এসওপি, আর হচ্ছে গিয়ে রিসার্চ পেপার যেগুলা, মানে এগুলো হচ্ছে গিয়ে একজন প্রফেসর আমাকে নিবে কিনা সেটার জন্য অ্যাটেক করে। তো স্যার আমার কোশ্চেনটা হলো, ইন জেনারেল এগুলো তো স্যার মানে বিভিন্ন মানে সব ক্ষেত্রে হচ্ছে গিয়ে মানে প্রফেসররা দেখে। তো আমরা যারা হচ্ছে গিয়ে টেকনিক্যাল সাইডের মানুষ আছি, আর কি কোনো এরকম ফ্যাক্টর বা জিনিস আছে যেগুলো হচ্ছে গিয়ে প্রফেসররা দেখে, বা যার মাধ্যমে আমরা মানে
প্রফেসরের কাছে আরেকটু বেশি অ্যাট্রাকটিভ পর্যায়ে যেতে পারি যে না এই স্টুডেন্টের যোগ্যতা একটু বেশি আছে? মানে আর কোন কোন ফ্যাক্টর হচ্ছে গিয়ে কাজে লাগতে পারে মানে ম- বহির্বিশ্বে যাওয়ার ক্ষেত্রে? থ্যাংক ইউ পরশ। এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এটা জানাটা জরুরি যে আপনি যেটা বলেছেন এবং আমরা এখানে যেগুলো মেনশন করেছি সেগুলো হলো মেজর রিকোয়ারমেন্ট গুলো, মানে অ্যাডমিশন কমিটি যে ধরনের আসলে ডকুমেন্ট গুলো চেয়ে থাকে। আমরা ব্যাচেলার্স প্রোগ্রামের কথা, সেটা সার্টিফিকেটের কথা বলেছি, আমরা ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি স্কোরের কথা বলেছি, কোথাও কোথাও জিআরই রিকোয়ার্ড হলে সেটার কথা বলেছি, এবং রাইটিং স্যাম্পল, তারপরে এসওপি, এলওআর, এবং আমরা সিভির কথাও বলেছি। এইগুলো হলো কমন রিকোয়ার্ড ডকুমেন্টস, যেগুলো হচ্ছে যে আপনার হচ্ছে যে অ্যাডমিশন কমিটি যেগুলো চেয়ে থাকে, যেগুলো দেখে থাকেন। এর বাহিরে যে রিকোয়ারমেন্ট গুলো আসলে থাকতে পারে সেই ব্যাপারগুলো একটু ডিবেটেড, এবং আমি বলবো একটু ডিসক্রিমিনেটরি। কারণ যেমন ধরেন, আমি যে প্রোগ্রামে এসেছি, আমি এখানে চায়নার কোনো স্টুডেন্ট খুঁজে পাচ্ছি না। হয়তো থাকতে পারে, আমি এ পর্যন্ত দেখতে পারিনি। কারণ চায়নার সাথে কিন্তু ইউএস এর একটা, আপনারা জানেন যে একটা একটা ক্লাস, সেটা ইকোনমিক পলিটিক্যাল সেই ধরনের একটা ক্লাস কিন্তু আছে। সো সেগুলো একটা ফ্যাক্টর, যে আপনি কোন কান্ট্রি থেকে অ্যাপ্লাই করছেন সেটা অনেক সময় কিন্তু আসলে একটা মেজর ফ্যাক্টর হয়ে ওঠে। প্রচুর ইন্ডিয়ান স্টুডেন্ট কিন্তু ইউএসএ বা অন্যান্য কান্ট্রি গুলোতে আছে, কারণ ইন্ডিয়ান গভর্নমেন্টের সাথে আসলে এই গভর্নমেন্ট গুলো সেই ধরনের কোনো ক্লাস নাই। এই জন্য বলছি যে এই যে অন্যান্য ফ্যাক্টর যেগুলো তারা কনসিডার করে, সেটা আপনার কাছ থেকে সে কখনো চাবে না। বাট সেই ফ্যাক্টরটা হলো পলিটিক্যাল, যে গভর্নমেন্টের সাথে গভর্নমেন্টের এক ধরনের সম্পর্ক আছে কিনা বা কি রিলেটেড, সেগুলোর উপর সেটা একটা ব্যাপার আছে, যেটা আমি বলছি ডিবেটেড, এবং যেটা অবশ্যই ডিসক্রিমিনেটরি ট্রিটমেন্ট আমি বলবো, বা ডিসক্রিমিনেটরি হচ্ছে যে অ্যাট্রিবিউটস, সেগুলো আমরা বলবো। এর বাহিরে আসলে খুব বেশি রিকোয়ারমেন্ট আমার মনে হয় না দরকার আছে, কারণ অ্যাডমিশন কমিটি মূলত ফোকাস করে যে আপনি একজন রিসার্চার হিসেবে এখানে আসবেন। সো একটা রিসার্চ করার জন্য, একটা সায়েন্টিফিক রিসার্চের জন্য যে বিষয়গুলো লাগে সেই বিষয়গুলো আসলে আপনার ভিতরে আছে কিনা। তো আমরা যে রিকোয়ারমেন্ট গুলোর কথা বলেছি, যেগুলো অ্যাডমিশন কমিটি আসলে চেয়ে থাকে, সেইগুলো মেনশন করলেই কিন্তু আপনার ওই ব্যাপারগুলো আসলে ফুলফিলড হয়ে যায়। বাকি যেগুলো আছে, যেগুলো চাওয়া হয় না, সেগুলো জন্য আমার আপনার করার কিছুই নাই। সেগুলো অনেকাংশে আসলে কান্ট্রির সাথে কান্ট্রি রিলেশনশিপ, সেটা পলিটিক্যাল, ইকোনমিক রিলেশনশিপ, এই ধরনের ব্যাপারগুলোর উপরে অনেকাংশে নির্ভর করে। পরশ কি এইগুলোই জানতে চাচ্ছেন, নাকি আর কোনো ইয়ে থাকলে বলতে পারেন? স্যার এগুলাই আর কি, মানে হচ্ছে গিয়ে আরো যে বিষয়গুলো হচ্ছে কি, যেমন ধরেন যে মানে রিসার্চ পেপার আর প্রজেক্ট, এইগুলো তো স্যার একাডেমিক পড়াশোনার বাইরেও হচ্ছে গিয়ে আমি বলতে পারি যে হচ্ছে একাডেমিক কো কারিকুলার যেগুলো। তো এগুলার এই ফ্যাক্টর গুলো আসলে জানতে চেয়েছিলাম। তো এগুলো হচ্ছে গিয়ে মোটামুটি আপনার স্লাইডে হচ্ছে গিয়ে মোটামুটি ইয়া এক্স্যাক্টলি। হয়েছে আর কি। জি, এটা তো এটা স্যার একটু। আরেকটা কোশ্চেন আছে আমার, সেটা হচ্ছে গিয়ে ধরেন স্যার যারা গ্রাজুয়েট স্টুডেন্ট আছে অনেক সময় তো হচ্ছে গিয়ে মানে গ্রাজুয়েশনের পড়াশোনা মানে করতে গিয়ে এই সমস্ত জিনিসে ফোকাস করা আই গেস অনেকটা টাফ হয়ে যায়। তো এরকম যদি কোনো স্টুডেন্ট থাকে যে হচ্ছে গিয়ে এখন গ্রাজুয়েশনের সময় হয়তো প্রজেক্ট বা রিসার্চ পেপারে তেমন একটা ইয়া করতে পারে না, বাট গ্রাজুয়েশনের পরে খালি সময় হচ্ছে গিয়ে এই জিনিসগুলোতে হচ্ছে গিয়ে একটু ফোকাস করতে চায়। তো বাংলাদেশের পার্সপেক্টিভে কি হচ্ছে গিয়ে গ্রাজুয়েশনের পর রিসার্চ নিয়ে বা কোনো প্রজেক্ট নিয়ে আগানোর মতো সুযোগ সুবিধা থাকে কিনা, এটা নিয়ে যদি একটু বলতেন। না, এটাও একটা সুন্দর কোশ্চেন, যে এটা আসলে জানাটা জরুরি। গবেষণার বিষয়টা আমি বলবো এটা একাডেমিক লাইফ থেকে আসলে এটা হওয়াটা জরুরি। কেন জরুরি? কারণ আপনি যখন একাডেমিক, বিশেষ করে ব্যাচেলরটা আপনার শেষ হয়ে গেল, আপনি এখন চিন্তা করতেছেন যে না আপনি অ্যাপ্লাই করতে চান। বাট প্রবলেম হলো, এখন যদি আপনি রিসার্চ শুরু করেন, আপনি একটা বেটার সুপারভাইজার আপনার দরকার, সেটা কিন্তু এখন আপনি পাচ্ছেন না। বাট আপনি যদি একাডেমিক লাইফ চলমান থাকা অবস্থায়, ব্যাচেলর থাকা অবস্থায় শুরু করেন, সেটা ফোর্থ ফিফথ সেমিস্টারে সম্ভব না হলে সিক্স সেমিস্টার, সেভেন সেমিস্টার, অথবা আপনি যে থিসিসটা করবেন সেই থিসিসটাই একটু মাইন্ডফুলি করেন। সো সেটা অ্যাকমপ্লিশ করতে পারলেই একটা পাবলিকেশন কিন্তু আসলে খুব কঠিন কোনো কিছু নয়। তো এই জন্য প্রোগ্রাম শেষ হয়ে গেলে দেন আপনি রিসার্চ শুরু করবেন, এটাকে আমি প্রেফার করি না, কারণ এতে আপনার জটিলতা বাড়বে। বাট একাডেমিক যখন স্টাডি আপনার চলমান, ঠিক তখন যদি এগুলোকে টার্গেট করেন, আপনি একটা বেটার ফ্যাকাল্টি মেম্বার পাবেন, একটা বেটার সুপারভাইজার পাবেন, আপনি থিসিস করছেন, সেগুলো একটু মনোযোগ দিয়ে করলেই কিন্তু একটা সুন্দর একটা ভালো পাবলিকেশন হয়ে যায়। আমি বলবো না যে প্রতিটা কোর্স প্রজেক্ট থেকে আপনাকে পাবলিশ করতে হবে। একটা অন্তত টার্গেট করেন, সেটা আপনার থিসিস হতে পারে।
সেটা টার্গেট করেন। ইভেন আমরা তো বলেছি যে পাবলিশ না হলেও আপনি অন্তত আন্ডার প্রসেস থাকলেও, আন্ডার রিভিউ থাকলেও আপনি জাস্ট একটা রাইটিং স্যাম্পল রেডি করে সাবমিট করে আপনি সেইভাবে অ্যাপ্লাইও করতে পারবেন আর কি। সো আমি বলবো রিসার্চটা একাডেমিক লাইফে শুরু হওয়া উচিত। আপনি আরো কিছু বিষয় বলেছেন যে কোর্সগুলোতে মনোযোগী হতে গেলে অন্যান্য ব্যাপারগুলোতে আসলে সময় হয়ে ওঠে না। এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। তবে আমি বলবো যে আমাদেরকে আসলে আরেকটু অ্যাক্টিভ হতে হবে। আরেকটু অ্যাক্টিভ হতে হবে। আপনি হায়ার স্টাডি বাইরে করতে আসলে বুঝবেন যে এখানে একটা মানুষের লাইফ আসলে কিভাবে যায়। যেমন আমার আসা 5 মাস হয়ে গেল, 5 মাস বা এরকম। তো আমি আসলে মানে বুঝতেই পারছি না যে 5 মাস সময় কিভাবে গেল, মানে ব্যস্ত সময় আসলে যেভাবে যায়। তো এখানে আমি যে শ্রমটা দিচ্ছি, আমার তো মনে হচ্ছে বাংলাদেশে যদি এই শ্রমটা আমি দিতাম, তো আলহামদুলিল্লাহ আরো বেটার কিছু, ভালো কিছু হতে পারতো। তো দেখেন যে আমাদেরকে আরেকটু অ্যাক্টিভ হতে হবে। হ্যাঁ, আমিও হয়তো আপনার লেভেলে এরকমই ছিলাম। তবে আমি মনে করি আমি যে জায়গাগুলো মিস করেছি বা সেখানে আমি আরেকটু অ্যাক্টিভ হলে আরো ভালো কিছু হতে পারতাম। সেজন্য আমি সাজেস্ট করব যে আমাদের স্টুডেন্টরা যদি আরেকটু অ্যাক্টিভ হতে পারে, তাহলে এগুলো কঠিন কোনো কিছু না। আপনি জিআরইর প্রিপারেশন তো আসলে খুব একটা লাগে না, ব্যাপারগুলো তো আপনার ম্যাথমেটিক্যাল আর কি। সো এটা খুব বেশি কোয়ান্টে 170 না, তারপর কি যেন ভার্বালে 170 আছে। সো টোটাল 340-র ভিতরে আপনি আহ একটা মোটামুটি স্কোর পেয়ে যাবেন, কারণ আপনার কোর্স গুলো মোটামুটি ম্যাথমেটিক্যাল। বা আপনাদের ইংলিশেরও একটা কোর্স আছে, কমিউনিকেটিভ ইংলিশ, সেখানেও আপনার আইএলটিএস রিলেটেড প্রিপারেশন গুলো হয়ে যায়। ইভেন আপনাদের ইংলিশ এক্সপার্ট কে বলেন তিনি যেন একটা স্পেশাল সেশন নিয়ে থাকেন আইএলটিএস এক্সাম নিয়ে বা এই ধরনের। সো আমরা চাইলেই কিন্তু এই জেআরই রিকোয়ারমেন্ট বলেন, ল্যাঙ্গুয়েজ এফিসিয়েন্সি প্রফিসিয়েন্সি বলেন, সেগুলো আমরা কোর্সে মনোযোগী হলেই এগুলো কিন্তু হয়ে যায় পরশ। এটা নিয়ে আমার মনে হয় না যে আসলে খুব বেশি সময় দেওয়া লাগবে। যেটা আপনাদের আপনাদের কোর্সগুলো এটার জন্য হেল্পফুল, যেটা ইংলিশ কোর্সের কথা বললাম, যেটা হচ্ছে আপনাদের ম্যাথমেটিক্স এর কোর্স আছে, বা এই ধরনের ব্যাপারগুলোর সাথে অনেকটা জিআরইর বিষয়গুলো জড়িত। তো সেগুলো কিন্তু কিছু না কিছু হয়েই যায়। এটা আপনি একটা নির্দিষ্ট সময় রাখতে পারেন। আমাদের প্রবলেম যেটা হয়, আমাদের কোনো রুটিন নাই। আমি যদি চিন্তা করি ও আচ্ছা, তাহলে আমার এই দিনে আমার কোর্সের জন্য এত ঘন্টা সময়, আমার হায়ার স্টাডিজ এর জন্য আমার যেগুলো দরকার সেই জন্য আমি এত এত ঘন্টা সময় প্রতিদিন ব্যয় করতে চাই। অল্প অল্প করে হোক আপনি শুরু করেন, বাট কঠিন কোনো কিছু কিন্তু না। আমাদের অনেক সময় কিন্তু বিভিন্ন ভাবে বাহিরে অন্যান্য কাজে, যেগুলোকে আমরা মনে করি যে ইউনিভার্সিটি লাইফে এটা করা উচিত বা প্রয়োজন, সেই ধরনের অপ্রয়োজনীয় কাজে, অপ্রয়োজনীয় আমি বলছি, কিছু কিছু হয়তো প্রয়োজনীয় হতে পারে, আমরা অনেক সময় কিন্তু সেগুলোর জন্য ব্যয় করে থাকি। হ্যাঁ, আপনার নিজের জন্য সময় লাগবে, একটু অ্যামিউজমেন্টের জন্য কিছু সময় দরকার আছে, সেটার জন্য আপনি একটা রুটিন করবেন। আমি মনে করি একটা সুন্দর রুটিন আপনাকে আসলে এই ব্যাপারে আপনার একটা অভিভাবকের মতো কাজ করবে। এবং অল্প অল্প করে শুরু করলেও আপনি দেখবেন যে ইন দ্য লং রান আপনার খুব সুন্দরভাবে সমস্ত প্রিপারেশন গুছিয়ে এসছে, যেটা আপনার উপরে পরবর্তীতে ইম্প্যাক্ট করবে না। ও আচ্ছা, আমি তো এটা করি নাই, ওটা করি নাই, এই কাজটা হয় নাই, সেটা হয় নাই। সো ওই লোডটা আপনার পরে আপনার উপরে আসবে না। সো এটা সম্ভব, এটা কোর্স ওয়ার্কের ভিতর দিয়ে এগুলো আসলে হওয়া সম্ভব। পরশ, জি স্যার, আমি থ্যাংক কি ইউ স্যার। আপনার পর্যন্ত পৌঁছাতে পেরেছি? জি স্যার, জি স্যার, বুঝতে পেরেছি স্যার। ওকে। আচ্ছা, আমাদের 11টা ক্রস করেছে আমার, যদি এখানে দিন, আপনাদের এখানে রাত। So, আমি এটাকে আর দীর্ঘায়িত করতে চাই না। আমরা সর্বশেষ একটা বা দুইটা কনসার্ন নিয়ে আমরা শেষ করতে চাই। বলেন, আর যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে। ওকে। তো আর কারো কোনো কনসার্ন? আচ্ছা, আমি ধর একটু শেয়ারটা স্টপ করে দিলাম। স্যার আই থিংক আর কারো কোনো কোয়েশ্চেন আচ্ছা, নাই। সম্ভবত কোনো কোশ্চেন আর নেই। তাহলে আমরা এখানে এটা শেষ করতে পারি এখন।